রাহুল সাহেব, পেপারে সাইন করার আগে আরেকবার ভেবে নিলে ভালো হতো না? আবার কিসের ভাবাভাবি? অনেক ভাবার সময় ছিল, এই পর্যন্ত কিছু হয়নি। আর এখন মুহূর্তে কি হবে? তারপরও যদি আরেকবার ভেবে দেখেন, আপনাদের ভালোর জন্য বলছি আমি। লাগবে না। মিস রাধিকা, আপনি একটু ভেবে দেখেন, এটা কিন্তু আপনাদের সারা জীবনের ব্যাপার। আপনাদের একটা বেবিও আছে, তো বেবিটার কথা ভেবে একটিবার দুজনে কথা বলে দেখেন প্লিজ। সরি উকিল সাহেব, যার জন্য আমি আমার পরিবার ছেড়ে আসছি, আজকে তাকে ছেড়ে যেতে হবে এটা আমি কখনো ভাবিনি। আর এখন যখন একদম শেষ পর্যায়ে চলে আসছি, তখন আর ভাবার কোনো দরকার নেই। তাহলে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরছেন না? দুজনেই উত্তর দিল। না। আচ্ছা, আপনারা দুজন যখন রাজি, তাহলে আমার আর কি করার। এই নিন ডিভোর্স পেপার, দুজন সাইন করে দিন। রাহুল যখন পেপারটায় সাইন করতে যাচ্ছিল তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে ধরলো। তার চোখে যেন আজ বৃষ্টি নেমেছে, কিন্তু কিছুতেই কিছু বলতে পারছে না। রাহুলের কান্না দেখে রাধিকা নিজেকে ঠিক রাখতে পারল না। রাধিকা রাহুলের পায়ে পড়ে গেল। রাধিকা কান্না করতে করতে বলতে লাগলো। রাহুল, দেখো, এই শেষবারের মতো তোমাকে একটা কথা বলছি। আমি জানি আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমাদের এতদিনের সম্পর্কই একটা কাগজের সাইনের মাধ্যমে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে? তোমার জন্য আমি কত কি করেছি বলো। আমার পরিবার ছেড়েছি, আমার আত্মীয় স্বজন ছাড়ছি, সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি তোমার পায়ে পড়ছি। আমাদের সন্তানের কথা ভেবে তুমি একটু দয়া করো। এখন কেন এই কথা বলছো? আগে বুঝতে পারোনি? তুমি তো আমাকে চিনতে নাকি আমি কেমন? আর তুমি যেগুলো করছো তারপর তোমাকে কিভাবে ক্ষমা করে? প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করো, আমাদের সন্তানের কথাটা ভেবে। আমাদের সন্তানের একটা ভবিষ্যৎ আছে তো নাকি? তোমার আগে মনে ছিল না আমাদের সন্তানের ভবিষ্যতের কথা? তখন এসব চিন্তা কোথায় ছিল? আমি স্বীকার করছি আমি ভুল করেছি, তার জন্য তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, তবুও প্লিজ আমাকে এভাবে ছেড়ে দিও না, প্লিজ রাহুল। এক অদ্ভুত জগতে আমরা মানুষ বসবাস করি। মানুষ ভালোবাসার কাঙ্গাল। মানুষ ভালোবেসে সব কিছুই করতে পারে। আর এর বিকল্প রাহুল ও রাধিকারও নয়। চলুন জেনে আসা যাক তাদের অতীতের ঘটনাগুলো। রাহুল অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করত। রাহুল খুবই মেধাবী একজন ছাত্র ছিল। সে পড়াশোনার বাইরে তার ছেলে বন্ধুর সাথে আড্ডা দিত। রাহুল কখনো তার মেয়ে বন্ধু বানায়নি, কারণ সে মেয়েদের সাথে চলাটা তেমন পছন্দ করত না। আর রাধিকা অনার্স প্রথম বর্ষে এবার ভর্তি হয়। রাধিকা যখন রাহুলকে প্রথম দেখে তখন তার খুব ভালো লেগে যায়। রাধিকা রাহুলের সাথে কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ রাহুল সারাক্ষণ তার বন্ধুদের সাথে থাকে। রাধিকা হঠাৎ একদিন দেখতে পেল রাহুল একা একা কলেজে ঢুকছে। রাধিকা রাহুলের কাছে গিয়ে রাহুলের সাথে কথা বলার চেষ্টা করলো। এই যে মিস্টার, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? সরি কাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে? এইখানে তো আমি ছাড়া কেউ নাই। তাহলে আমি আপনাকেই বলছি, আপনার সাথেই কথা ছিল। আমার সাথে আপনার কিসের কথা? এমনি আপনার সাথে পরিচিত হতে চাই। আমার সাথে পরিচয় হয়ে কি হবে? কেন পরিচিত হতে কি সমস্যা? হ্যাঁ সমস্যা, কারণ আমি মেয়েদের সাথে পরিচিত হই না। আপনার সমস্যা কোথায়? মেয়েদের কি ভয় পান, নাকি কোনো মেয়ে ছেঁকে দিয়েছে? এই মেয়ে শুনুন, কারোর সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলবেন না, অযথা সময় নষ্ট। তাই বলে রাহুল সেখান থেকে চলে গেল। রাধিকা ভাবতে লাগলো এত কিসের অহংকার তার। বুঝলাম না, মেয়ে মানুষ কি তার অ্যালার্জি নাকি? আমার আসল রহস্যটা বের করতে হবে। বুঝি না ছেলেটাকে, সেই কলেজের প্রথম থেকে দেখছি কোনো মেয়ের সাথে কথা বলে না। মেয়েদের সাথে কথা বললে কি হয়? তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম ওর নাম রাহুল। ও এবার অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছে। পরিবারের দ্বিতীয় সন্তান। আসলে রাহুলের ধারণা মেয়েদের সাথে বন্ধুত্ব করলে তারা কোনো না কোনোভাবে ছেলেদেরকে কষ্ট দেয়, আর অনেক সময় ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে পরে পিছন থেকে চলে যায়। আর তাই রাহুল কখনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে না। রাধিকা ভাবলো রাহুলের এই ভুল ধারণাটা ভাঙাতেই হবে। ওর এই মেয়েদের প্রতি যে ভুল ধারণা আছে তা আমি ভেঙে ছাড়বো। এভাবে কদিন পার হয়ে গেল। রাহুলদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে। রাহুলদের অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্টের কিছু চিত্র আঁকতে হবে, কিন্তু রাহুল চিত্র আঁকতে পারে না। রাহুলের সব বন্ধুরা কোনো না কোনো মেয়ের সাহায্য নিয়ে চিত্র আঁকে এখানে, কিন্তু রাহুল কার কাছে যাবে? সে কিভাবে তার অ্যাসাইনমেন্ট পূরণ করবে কিছু বুঝতে পারছে না। হঠাৎ এই সময়ে রাধিকা এসে রাহুলের সামনে দাঁড়ালো। এই যে মিস্টার, কি ভাবছেন এভাবে? কই কিছু না তো।
কিছু তো একটা হয়েছে, আমাকে বলতে পারেন, সমস্যা নেই। তেমন কিছু না, আসলে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কিন্তু আমি চিত্র আঁকতে পারি না, আর আমার কোনো ফ্রেন্ডরাও পারে না, তাই বুঝতে পারছি না কিভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করব। আমি খুব ভালো চিত্র আঁকতে পারি, চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন। সরি, না থাক, লাগবে না। লাগবে না? একবার ভেবে দেখেন, যদি অ্যাসাইনমেন্ট জমা না দেন তাহলে তো আপনার মার্কস আসবে না, আর আপনি ভালো ফলাফল করতে পারবেন না। আর যতটা শুনেছি আপনি তো ভালো স্টুডেন্ট, আর তাই আপনার ভালো রেজাল্ট করতে গেলে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। চাইলে আমার থেকে সাহায্য নিতে পারেন। রাহুল ভাবছে সে ঠিক কথাই বলছে, কিন্তু তার কাছ থেকে সাহায্য নেওয়াটা কি ঠিক হবে? রাহুল তো তাকে ঠিকভাবে চেনেই না, তার থেকে সাহায্য নেবে কিভাবে? তখন রাহুল রাধিকাকে বলল, আচ্ছা, আপনাকে তো আমি ঠিকভাবে চিনি না, আপনার থেকে কিভাবে সাহায্য নিয়ে বলেন। আমার নাম রাধিকা, আর আমি এইবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এইটুকু জেনে রাখেন, আর কিছু জানতে হবে না। চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার সঙ্গে বন্ধুত্ব মানে? আপনি তো জানেন আমি মেয়েদের সাথে কথা বলি না। এতদিন কথা বলেননি, এখন বলবেন, অসুবিধা কোথায়? নাকি মেয়েদের সাথে কথা বলে মেয়েরা আপনাকে খেয়ে ফেলবে? ঠিক তারা। আচ্ছা, আপনি কি আমাকে আপনার বন্ধু বানাবেন? কেন নয়? আপনার সাথে বন্ধুত্ব হতে পারা তো ভাগ্যের ব্যাপার, যে আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন না আর আজ আমার সাথে বন্ধুত্ব করতে চান। তাহলে আমি না করব কেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্ট দিন, আমি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে আপনাকে দিয়ে দিব। আচ্ছা, এই নিন। তাই বলে রাহুল তার অ্যাসাইনমেন্ট রাধিকাকে সম্পূর্ণ করতে দিল। পরদিন রাধিকা অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে রাহুলের হাতে দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিসে ধন্যবাদ? বন্ধুকে কেউ ধন্যবাদ দেয়? আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আর আপনাকে ধন্যবাদ দিব না? না, ধন্যবাদ দিবেন না। যদি দিতেই হয় তাহলে কিছু খাওয়ান, কারণ খাওয়ার উপর কিচ্ছু নেই। আচ্ছা, বলেন কি খাবেন? বেশি কিছু না, 1 কাপ কফি খাওয়ালেই যথেষ্ট। আচ্ছা, ক্যান্টিনে চলেন। তারপর দুজনে ক্যান্টিনে গিয়ে কফি খেতে খেতে গল্প করে। আস্তে আস্তে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রূপ নেয়। রাধিকা রাহুলকে বলে, মেয়েদের সম্পর্কে তোমার ভুল ধারণা ছিল, তা কি ভেঙে গেছে নাকি? এই কথা বলছো কেন? না, তুমি তো আগে মেয়েদের সাথে কথাই বলতে না, ভাবতে মেয়েরা ছেলেদের বিভিন্নভাবে কষ্ট দেয়। সরি, আমার ধারণা ভুল ছিল। আসলে জীবনে মেয়ে বন্ধু না থাকলে জীবনটা পরিপূর্ণ লাভ করে না, কারণ একটা মেয়ের থেকে একটা ছেলে অনেক রকম সাহায্য পায়। বাবা, এই কয়দিনে এত কিছু শিখেছো? সবই তোমার থেকে শেখা। আচ্ছা, তাই না? হুম, তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছো। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা। এমনই করে কাটতে থাকে তাদের দিনগুলো। তারা দুজন খুব ভালো বন্ধুত্বে পরিণত হয়। তারা দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ মুখ ফুটে প্রকাশ করে না, কারণ তাদের ভয় হয় যদি তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। তারপর রাধিকা একটা প্ল্যান করে যে কিভাবে রাহুলের মুখ থেকে ভালোবাসি কথাটা বের করা যায়। তো প্ল্যান মাফিক রাধিকা কাজ করতে শুরু করে। পরদিন কলেজে রাধিকা রাহুলের সামনে একটি ছেলেকে নিয়ে যায়। রাহুল ছেলেটাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। এমন সময় রাধিকা রাহুলকে বলে, রাহুল, মিট মাই ফ্রেন্ড রাহিম। আর রাহিম ও রাহুল আমার খুব ভালো বন্ধু। তোর কেমন বন্ধু এটা? তোর কাছে যা হলে ভালো হয়। ফাজলামি করোস? সরি, এটা আমার ক্লাসমেট, ও আমাকে অনেক হেল্প করে। হো, ভালো তো। আচ্ছা থাক, পরে কথা হবে। ওকে, বাই। তাই বলে রাধিকা ওখান থেকে চলে গেল। রাহুলের খুব খারাপ লাগছিল, কারণ রাধিকা অন্য একটা ছেলেকে নিয়ে তার সামনে আসছিল। রাহুল ভাবলো যে করেই হোক রাধিকাকে যত তাড়াতাড়ি সম্ভব তার মনের কথা বলতে হবে। রাত্রিবেলা রাধিকাকে ফোন করলো। হ্যালো রাধিকা, বল। তোকে না একটা কথা বলতে চাই। আমার না একটা মেয়েকে খুব ভালো লাগে রে। তাই নাকি? কে সে মেয়েটা? আছে একজন। তো আমাকে বলা যাবে না? না। আচ্ছা ঠিক আছে, তো তাকে কি ভালোবাসার কথা বলেছিস? না রে, বলা হয়নি। তাকে বলতে আমার খুব ভয় হয়। কেন? কারণ সে আমার খুব কাছের একজন মানুষ, কিন্তু তাকে আমি বলতে পারি না যে তাকে আমি খুব ভালোবাসি। কেন? যদি সে আমাকে ভুল বুঝে চলে যায়? শোন, ভালোবাসার কথা বলতে দেরি করতে নেই, কারণ দেরি করলে সে অন্য কারো হয়ে যেতে পারে। তবুও বললে যদি সে আমাকে ছেড়ে চলে যায়? একবার বলেই দেখ, সেও হয়তো তোকে খুব ভালোবাসে।
রাহুল এই কথা শুনে বুঝতে পারলো যে রাধিকা তার কথাগুলো বুঝতে পারছে, আর হয়তো রাধিকাও রাহুলকে খুব ভালোবাসে। আমি বলবো না তাকে। যদি সে আমাকে ভালোবাসে তাহলে সে আমাকে বলবে যে সে আমাকে ভালোবাসে, তারপরে আমি তাকে বলবো আমি তাকে ভালোবাসি। আর যদি সে তোকে না বলে তাহলে কি করবি? তাহলে সারা জীবন তাকে দূর থেকে ভালোবেসে যাব। শোন, আমি একজনকে ভালোবাসি। এ কথা শুনে রাহুল ভাবলো যে রাধিকা হয়তো তার কথাই বলছে। তারপর রাহুল বলল, কাকে ভালোবাসিস রে? রাহিমকে। সত্যি? হুম, সত্যি। আচ্ছা, ভালো থাকিস, বাই। তাই বলে রাহুল ফোনটি কেটে দিল আর ভাবতে লাগলো। এই জন্য কোনো মেয়ের সাথে এতদিন কথা বলি না, যে মেয়েরা ছেলেদের কোনো না কোনোভাবে কষ্ট দেবেই। আজ আমার ভাবনা সত্যি হলো। একটু পর রাধিকা রাহুলকে আবার ফোন করলো। হ্যালো, কি জন্য ফোন করেছিস? তোকে একটা কথা বলার জন্য। আবার কি কথা বলতে চাস? লাভ ইউ। কি? সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। তুই তো রহিমকে ভালোবাসিস বললি। আমি তো এমনি মজা করে বলেছি, যাতে তুই এটা শোনার পর আমাকে তোর মনের কথা বলিস। তুই তো রাগ করে ফোনটাই কেটে দিলি। আচ্ছা, এই কথা। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। ভালোবাসা ঠিক এমনই, কখন কার সাথে কিভাবে হয় কিছু বলা যাবে না। কাউকে কখনোই জোর করে ভালোবাসা যায় না, আবার কাউকে কখনো জোর করে ভালোবাসা থেকে বিরত রাখা যায় না। ভালোবাসা সে তো সবার মাঝেই আছে আর সব সময় থাকবে। ভালোবাসার ভুবনটা ভরিয়া আছে। এরপর থেকে চলতে লাগে রাহুল রাধিকার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এমনই করে কাটতে থাকে তাদের রিলেশনের প্রায় 1 বছর হয়ে আসলো। আর অপরদিকে রাহুল অনার্স 4র্থ বর্ষ শেষ হওয়ার মধ্যে, রাহুলের অনার্স আর কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। অপরদিকে রাধিকা এবার 2য় বর্ষে। এরপর রাহুলের অনার্স পরীক্ষা শেষ হয়ে গেল। সে এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত। কিন্তু অপরদিকে রাধিকার বাড়িতে রাধিকার বিয়ের জন্য চাপ সৃষ্টি শুরু হয়। রাধিকা কিছুতেই তার বাড়িতে মানাতে পারছে না। এদিকে রাহুল ভালো জব পাচ্ছে না, যার কারণে রাহুল বিয়ের প্রস্তাব দিতে পারছে না। তারপর হঠাৎ করেই রাহুল ভাবলো যা হবার হবে, ভাইয়াকে আজকে বলে দেব। রাহুল রাত্রিবেলা তার ভাইয়ের সাথে কথা বলছে। ভাইয়া, ফিরে আছো কি? কেন রে, কিছু বলবি নাকি? কিছু কথা ছিল। আচ্ছা বল, কি বলবি? আসলে ভাইয়া, মানে আহা, এত মানে মানে করছিস কেন? যা বলার বলে ফেল। আসলে ভাইয়া, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, আর ওর বাড়ি থেকে পাত্র দেখছে ওর বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাইয়া। কি? আমি তোর বড় ভাই, আমি এখনও এসব নিয়ে চিন্তা ভাবনা করলাম না, আর তুই এত কিছু করছিস? কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর, আচ্ছা, তুই তো আমার ছোট ভাই, তোর তো কোনো আবদার আমি কখনো অপূর্ণ রাখিনি। যতই হোক বড় ভাই, তো চল মেয়েটাকে দেখে আসি। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি, চল যাই ওদের বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে কাল সকালে আমরা যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। তাই শুনে রাহুল নাচতে নাচতে তার রুমে চলে গেল। রাহুলের ভাইয়া বলছে, পাগল একটা, বিয়ের কথা শুনে এত লাফালাফি। পরদিন সকালে রাধিকাকে দেখার জন্য রাহুলও তার ভাইয়া রওনা দেয়। রাধিকাদের বাসায় যেতেই রাহুলের ভাইয়া চমকে গেল, কারণ এই বাড়িটি হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে রাহুলের ভাইয়ের বিয়ের কথা হয়েছিল। রাতে কার সাথে এই কথা শুধু রাধিকার বাবা মা আর রাহুলের ভাইয়া জানতো। ভিতরে যেতেই রাধিকার বাবা বলল, আরে তুমি, কি ব্যাপার, কি মনে করে? এমনি আঙ্কেল, ছোট ভাইকে নিয়ে আসলাম। রাহুল তার ভাইয়ের কানে কানে বলল, ভাইয়া, তুমি কি তাকে চেনো নাকি? হ্যাঁ চিনি, ওনার সাথে তো আমি অনেকদিন একসাথে কাজ করেছি। বাহ, তাহলে তো ভালোই হলো, আমাদের জন্য আরও সুবিধা হলো। হুম। তারপর রাহুলের ভাই রাধিকার বাবার সাথে কথা বলতে লাগলো। দেখেন আঙ্কেল, আপনি তো আপনার মেয়ের বিয়ে আমার সাথে দিতে চাইছিলেন, কিন্তু আমি তো কোনোদিন আমার বাসায় এটা জানাইনি। আর এদিকে আমার ছোট ভাই আর রাধিকা দুজনকে পছন্দ করে ফেলেছি। আমার বড় আদরের ছোট্ট ভাই, আমি এখন ওকে কিছু বলতে পারছি না, কারণ ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। তাই আমি আমার বুকে পাথর রেখে আপনার মেয়েকে আমার ভাইয়ের বউ করার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। প্লিজ আঙ্কেল, আপনি না করবেন না। কি বলছো এসব? তুমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আর আমার মেয়ের বিয়ে তো তোমার সাথে ঠিক হয়েছিল, সেখানে তোমার ছোট ভাইয়ের সাথে কিভাবে বিয়ে দেব? প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করেন। দুজনকে ভালোবাসি, আমরা তো আর সেটা জানতাম না। আর আমি আমার ভাইয়ের ভালোবাসার কুরবানি দিতে পারবো না। প্লিজ আঙ্কেল, আপনি প্রস্তাবটা না করবেন না। তুমি কি আমার সাথে ফাজলামি করছো? না আঙ্কেল, আমি সত্যি বলছি। তুমি আর তোমার ভাই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার সাথে নাটক করতেছো না, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না।
প্লিজ আঙ্কেল এমনটা করবেন না। আমি তোমাকে একটা ভালো ছেলে ভাবছিলাম, যার কারণে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতে চাইছিলাম। কিন্তু তুমি আজকে যা করলে, আমি কখনো ভাবতেও পারিনি তুমি আর কখনো আমাদের বাসায় আসবে না। সরি আঙ্কেল, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। পারলে আমাকে মাফ করবেন, আমরা আসি। তাই বলে রাহুলের ভাই রাহুলকে নিয়ে রাধিকাদের বাড়ি থেকে চলে আসে। বাড়িতে গিয়ে রাহুল তার ভাইকে বলে, সরি ভাই, আমি কিছু জানতাম না। যদি আগে জানতাম তাহলে আজ এমন পরিস্থিতি হতো না। তোর আবার কিসের দোষ? আমি যদি আগে তোদের সব কিছু বলতাম তাহলে তো আর এরকম হতো না। আমি তোর কাছে সরি, আমার জন্য আজকে তোর ভালোবাসার এমন অবস্থা হলো। প্লিজ আমাকে মাফ করে দিস। ভাইয়া, এমন কথা বলো না প্লিজ। যা হওয়ার তা হয়ে গেছে। তাই বলে রাহুল তার নিজের রুমে চলে গেল আর কান্না করতে লাগলো আর বলল, আমি জানতাম আমার সাথে এমন কিছু হবে, তারপর কেন যে মেয়ের চক্করে পড়ে গেলাম। অপরদিকে রাধিকার বাবা রাধিকার সাথে খুব রূঢ় ব্যবহার করে। রাধিকাকে ওর বাবা মারধর করে আর বলে, তুই এমন কাজটি কিভাবে করলি? আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? সরি বাবা, আমি বুঝতে পারিনি। এখন থেকে বাসায় থাকবে সারাদিন। তোর বাড়ির বাইরে বেরোনো নিষেধ। বাবা, এমনটা করো না প্লিজ। তুই আর একটি কথাও বলবি না। থাকতে হবে বাসার ভেতর সারাদিন। তাই বলে রাধিকার বাবা নিচে চলে যায়। দুজন এখন দুদিকে অবস্থান করছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। হঠাৎ করেই একদিন রাধিকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাধিকার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়লেন। তারা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে কিন্তু রাধিকাকে কোথাও খুঁজে পেলেন না। তারপর রাধিকার বাবা রাহুলদের বাড়িতে যায়। রাহুলদের বাড়িতে গিয়ে রাহুলের ভাইকে বলে, এই আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় মানে? মানে বোঝো না? আমার মেয়েকে কোথায় রাখছো বলো। আঙ্কেল, আমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছি না। আপনার মেয়ের কথা কীভাবে বলবো? কি? তোমার ভাইকে খুঁজে পাচ্ছ না? না আঙ্কেল, সকাল থেকে ওকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ও যে কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না। আল্লাহ গো, এখন কি হবে? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? কেন আঙ্কেল, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? তোমার ভাই আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন এসব? যা সত্য তাই বললাম। আমার মেয়েকে আমি চাই, যে করেই হোক, না হলে কিন্তু তোমাকে এবং তোমার ভাইকে জেলের ভাত খাওয়াবো। আঙ্কেল, আমি তো কিছু জানি না। আমি তো সকাল থেকে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। আপনাকে কি বলবো এখন? তোমার ভাই কোথায় গেছে আমি জানি না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমার ভাইকে বলবে আমার মেয়েকে যেন আমার বাড়িতে পৌঁছে দেয়, না হলে কিন্তু খবর আছে। জি আঙ্কেল, আমি দেখছি ব্যাপারটা। তারপর রাধিকার বাবা সেখান থেকে চলে যায়। রাহুলের ভাই ভেঙে পড়ে। তার ছোট ভাই এটা কিভাবে করলো? কেন সে একবারও তাদের মান সম্মানের কথা ভাবলো না? রাহুলের ভাই খুব কষ্ট পেল। তোকে এত কষ্ট করে বড় করলাম, আমার নিজের ইচ্ছা পূরণ না করে সব সময় তোর আবদার মিটাইলাম, আর আজকে তুই এভাবে আমাদের সবাইকে ফেলে একটা মেয়ের হাত ধরে পালিয়ে গেলি। রাহুলের ভাই এগুলো কথা ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সে কি করবে কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে কিছুক্ষণ পর রাহুলের ভাইয়ের ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি রাহুল। রাহুল, তুই কই আছিস ভাই? তুই আমাকে না বলে কোথায় চলে গেছিস? তোকে নিয়ে আমি কত টেনশন আছি জানিস না? সরি ভাইয়া, আসলে আমি রাধিকাকে ছেড়ে থাকতে পারছিলাম না। দুজনেই আজ পালিয়ে বিয়ে করলাম। পরিবার থেকে তো মেনে নিলে না, তাই জোর করে এই পথ বেছে নিতে হলো আমাদের। তুই আমাকে একটিবার বলবি না? আমি তোর বড় ভাই না? তোর এমন কোনো আবদার আছে যেটা আমি পূরণ করিনি? সরি ভাইয়া, আমাদের কিছু করার ছিল না। আচ্ছা ঠিক আছে, কই আছিস এখন? ঢাকা আছি ভাইয়া। ঢাকায়? ঢাকায় কার সাথে গেলি? ঢাকা একটা ফ্রেন্ড ছিল, তার বাসায় উঠছি। সত্যি তুই পাগল হয়ে গেছিস। আচ্ছা, যা করার করছিস, তোর বিয়েটা কি সম্পূর্ণ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তুই যে ঢাকায় গেলি, তোর কাছে টাকা আছে? মানে অল্প কিছু ছিল, তাই নিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসছি। খুব ভালো করেছিস। তোকে কাছে ফেলে যে একটা দিতাম না কানের নিচে, এখন কি করবি ভাবছিস? কি আর করব ভাইয়া, একটা চাকরি করতে হবে এখন। তোকে কোনোদিন আমি টাকার কষ্ট বুঝতে দিলাম না, আর এখন তুই অন্যের অফিসে কাজ করবি এই টাকার জন্য? কি করব ভাইয়া, তাছাড়া তো উপায় নেই। আচ্ছা, এখন কি কাছে কোনো টাকা আছে? না ভাইয়া। তোর থাকবি কী হবে, খাবি কি? আর রাধিকা কই, সেই বা খাবে কীভাবে? জানি না ভাইয়া, কিছু বুঝতে পারছি না। তুই না সত্যি মানুষ হইলে না। আচ্ছা, একটা বিকাশ নাম্বার দিস, আমি টাকা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থাক, হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, ঠিকভাবে থাকিস।
আর রাধিকার দায়িত্ব এখন তোর উপর, তাই ওর দিকে নজর রাখিস ভালো করে। আচ্ছা ভাইয়া। আর হ্যাঁ রাধিকা, যেন তোর বাসায় ফোন না করে। রাধিকার বাবা কিন্তু প্রচুর রেগে আছে। কিছুদিন যেতে দে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর শোন, তোর যখন যা প্রয়োজন হবে আমাকে একটা ফোন করবি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এখন রাখছি, আবারও পরে কথা হবে। ওকে। তারপর ফোনটা কেটে দেয়। এবার রাহুলের ভাই একটু সান্ত্বনা পায়। যতই হোক রাহুল তো তার ছোট ভাই, সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু ছেলেটা যে এত বোকা। অন্যদিকে রাধিকার বাবা থানায় গিয়ে রিপোর্ট দেয় তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু রাধিকা প্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ রাধিকার বাবাকে সাহায্য করেননি। তাই রাধিকার বাবা ক্ষিপ্ত হয়ে আছে রাধিকার উপর। এদিকে রাহুল চাকরির খোঁজে সারাদিন বাইরে ঘুরে, কিন্তু চাকরি পাচ্ছে না, কারণ ঢাকা শহরে চাকরির মেলা ভাগ্যের ব্যাপার। অনেক কষ্ট করে একটি প্রাইভেট কোম্পানিতে ছোট পোস্টে চাকরি পায়। বেতন প্রথমত 10,000 ধরা হয়। রাহুল এখন বুঝতে পারছে যে তার ভাই তার জন্য কত না কষ্ট করেছে, তাকে কোনোদিন টাকার কষ্ট বুঝতে দেয়নি। এখন সে বুঝতে পারছে টাকা রোজগার করা কতটা কঠিন। পরদিন থেকে রাহুলের কাজ শুরু হয়। সকাল 8টায় অফিসে গিয়ে বিকেল 4টায় বাসে ফিরত। রাধিকা সারাদিন বাসে থাকতো। রাহুলের যতই কষ্ট হোক না কেন রাধিকাকে খুব যত্নে রাখতো। তারা ছোট্ট একটি সংসার করে, যেখানে একটু কষ্ট হলেও সুখ ছিল অনেক। তারা দুজন এখন অনেক খুশি, কারণ দুজন দুজনকে আপন করে পেয়েছে। রাহুল প্রত্যেকদিন অফিস থেকে ফেরার পথে রাধিকার জন্য কিছু না কিছু নিয়ে আসতো, রাধিকাকে খুশি করার জন্য। রাধিকা ও রাহুলের এমন ভালোবাসা দেখে নিজেকে ভাগ্যবতী মনে করে। তাদের দিনকাল সুখে কাটছিল। আস্তে আস্তে রাহুলের কাজের দক্ষতা দেখে রাহুলের অফিসের স্যাররা খুবই খুশি হয় এবং কিছুদিনের মধ্যে রাহুলের প্রমোশন দেয়। রাহুল অনেক খুশি, কারণ তার প্রমোশনটা খুব জরুরি ছিল। যেদিন রাহুলের প্রমোশন হয় সেদিন রাহুল মিষ্টি কিনে বাসায় গেল। বাসায় গিয়ে কই গো আমার সোনা পাখিটা? এই তো, কি হয়েছে, এত খুশি কেন? রাহুল দৌড়ে গিয়ে রাধিকাকে কোলে নিয়ে ঘুরতে শুরু করে। আজ আমি অনেক খুশি। হয়েছে বাবা হয়েছে, এবার থামো, আমাকে কোল থেকে নামাও। না, আজ তোমাকে নামাবো না। আচ্ছা, এত খুশি কেন সেটা তো বলবে নাকি? আজ আজ কি? আজ আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি। তাহলে তো অনেক খুশির খবর। তাই তো বলছি, আজ আমরা দুজন সারাদিন মজা করব আর ঘুরবো। কি? হ্যাঁ, জলদি রেডি হও, বাইরে ঘুরতে যাব। রাধিকা অনেক খুশি হলো রাহুলের কথা শুনে। রাধিকা বলল, তুমি একটু দাঁড়াও, আমি জলদি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, আজ তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো। আচ্ছা ঠিক আছে, সোনা বাবুটা তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা যাও। তারপর রাধিকা রেডি হতে যায়। একটু পর রাধিকা একটি নীল শাড়ি পরে সুন্দর করে সেজে বাহিরে আসে। রাহুল রাধিকাকে দেখে বলে, একদম নীল প্রজাপতির মতো দেখাচ্ছে আমার বউটাকে, কিন্তু কিসের যেন অপূর্ণ মনে হচ্ছে। কি? 1 মিনিট। তাই বলে রাহুল একটি টিপ নিয়ে রাধিকাকে পরিয়ে দেয়। এইবার পারফেক্ট। হয়েছে, এবার চলো। আচ্ছা চলো। তারপর বাসা থেকে বেরিয়ে একটি রিক্সা নেয়। রিক্সায় চড়ে ঘুরছে। একটু পর একটা পার্কে আসলো। পার্কের ভেতর দুজনে গিয়ে বসলো। দুজনে পার্কের ভেতরে বসে গল্প করছিল। রাহুল রাধিকাকে বলছে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কিসের কষ্ট? এই যে আমি তোমার অনেক ইচ্ছে পূরণ করতে পারছি না। ধুর পাগল, আমি কি একবারও বলেছি? না, কিন্তু তোমাকে নিয়ে আমি পালিয়ে আসলাম, তোমাকে বিয়ে করলাম। আমি তো ছোটোখাটো একটা চাকরি করছি। তোমাকে আমার এই ছোট্ট সংসারে অনেক কষ্ট করতে হচ্ছে, খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। আর তোমাকে আমি বাড়ি থেকে রাজি করে ধুমধাম করে বিয়ে করতে পারলাম না। আরে পাগল, আমার আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আর তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার পাশে থেকো সারা জীবন। আমার তাজমহল চাই না, শুধু তোমার পাশে থাকতে চাই সারা জীবন। দিব তো। আচ্ছা, আমরা অনেক দিন পর ঘুরতে আসছি, এসব কথা আলোচনা করা কি ঠিক বলো? যাও, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আচ্ছা বসো, আমি আনছি। তাই বলে রাহুল রাধিকার জন্য আইসক্রিম আনতে যায়। রাহুল আইসক্রিম নিয়ে এসে রাধিকার হাতে দিল আর বলল, এই নাও তোমার দামি আইসক্রিম। এটাই আমার কাছে অনেক। নাও খাও। তারপর দুজনে অনেকক্ষণ পার্কে বসে গল্প করলো। তারপর দুজনে বাসায় ফিরে। রাহুলের সংসারটা ছিল ছোট্ট। তাদের দুজনকে অনেক কষ্ট করে চলতে হতো, কারণ রাহুলের ইনকাম কম ছিল। তবুও তাদের সংসারে সুখ বিরাজমান ছিল। এর মাঝে রাহুল প্রমোশন পেয়ে অনেক খুশি হয়। সকালবেলা রাহুল অফিসে যাবে। রাহুল রেডি হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দেবে, তখন রাধিকাকে বলল। রাধিকা থাকো, আমি অফিসে গেলাম। রাধিকা মনটা খারাপ করে বলল, আচ্ছা।
মন খারাপ করে আছো কেন? কই না তো। রাধিকা মুখ ফুটে বলল না, কিন্তু রাহুল বুঝতে পারলো যে রাধিকা কি বলতে চাচ্ছে। তারপর রাহুল রাধিকাকে কাছে টেনে কপালে একটা চুমু এঁকে দিল আর বলল। এবার খুশি তো নাকি? রাধিকা খুশি হয়ে বলল। হুম, ঠিক আছে, অফিসে যেও আর ঠিক সময় লাঞ্চ করে নিও। আচ্ছা যান, তুমিও ঠিক মতো লাঞ্চ করে নিও। ওকে। তারপর রাহুল অফিসে যায়। রাহুলদের অফিসে একটা মেয়ে নতুন জয়েন করে। অফিসের সবার সাথে মেয়েটির পরিচিত হয়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী ছিল। অফিসের যত কলিগ ছিল সবাই মেয়েটিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু রাহুল মেয়েটির দিকে এভাবে তাকায় না। অফিসের সব কর্মকর্তা তানিশাকে বলে। আপনার যখন যা সাহায্য লাগবে আমাদেরকে বলবেন। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই যে যার মতো কাজ করতে গেল। তানিশা যখন বলে, কেউ কি ফ্রি আছেন? একটু সাহায্য লাগতো। অফিসের সবাই দৌড়ে এসে বলে। কি হেল্প লাগবে? আমি এই কাজটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবেন প্লিজ। কেন নয়, তাড়ান দেখাচ্ছি। তারপর কাজটি তাকে বুঝিয়ে দেয়। তানিশা একটা জিনিস লক্ষ্য করলো, সে যখন সাহায্যের জন্য কাউকে ডাক দেয় তখন অফিসের সবাই আসে, কিন্তু রাহুল আসে না। আর সে এটাও খেয়াল করে যে অফিসের সব কলিগ তাকে পছন্দ করে, কিন্তু রাহুল তার দিকে ফিরেও তাকায় না। সে ভাবতে লাগে কারণটা কি। তখন তানিশা তার একটা কলিগকে বলে। এই যে রাজীব ভাইয়া, রাহুল ভাই এমন কেন? সারাক্ষণ এত কাজ করে। আসলে রাহুল আমাদের সবার মতো না, ও একটু অন্যরকম আর ও খুব কষ্ট করে। ও কাজ ছাড়া কিছু বোঝে না। সকালে অফিসে আসে আর অফিস শেষে বাসায় চলে যায় সোজা। ও একটু আড্ডাও দেয় না কারোর সাথে। ও আচ্ছা। অফিস শেষে রাহুল বাসায় যাচ্ছে। বাসায় যাওয়ার সময় প্রতিদিনের মতো আজও কিছু না কিছু রাধিকার জন্য কিনতে যায়। আজ রাহুল রাধিকার জন্য একগুচ্ছ ফুল নেয়। বাসায় গিয়ে রাধিকার হাতে দেয়। রাধিকা ফুলগুলোকে অনেক খুশি হয় আর বলে। আচ্ছা, তুমি প্রতিদিন আমার জন্য এত টাকা নষ্ট করো কেন? শোনো, আমার সংসার ছোট হতে পারে এবং আমার রোজগার কম হতে পারে, কিন্তু আমার ভালোবাসা কম না। এটা তোমাকে খুশি করার জন্য, এটা তেমন কিছু না। তুমি আমি এত ভালোবাসো কেন? তুমি তো আমার বউ, তো তোমাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। এখন চুপচাপ খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। তারপর রাহুল ফ্রেশ হতে যায় আর রাধিকা খাবার টেবিল রেডি করে। রাহুল ফ্রেশ হয়ে এসে খেতে বসে দুজনে খাওয়া শেষে শুয়ে পড়ে। পরদিন সকালে রাহুল রেডি হয়ে অফিসে যায়। অফিসে গিয়ে সে তার মতো কাজ করতে লাগে। কিছুক্ষণ পর রাহুল হঠাৎ করে দেখতে পেল তানিশা তার দিকে এগিয়ে আসছে। তানিশা রাহুলের কাছে এসে বলল। ফ্রি আছেন কি? কেন, কোনো সমস্যা? সমস্যা নেই, কিন্তু খুব কফি খেতে ইচ্ছে করছে। কফি খাবেন? সরি, আমার সময় হবে না। আরে চলেন না, কফি খেতে খেতে দুজন একটু গল্প করি। সরি তানিশা, আমার একটু কাজ আছে, আমি পারবো না। আপনি অন্য কাউকে বলতে পারেন। তাই বলে রাহুল তার মতো করে কাজ করতে লাগলো। তানিশা ভাবে রাহুল এমন কেন, একটু গল্পই তো করতে চাইলো। উনি কি একাই শুধু কাজ করে, আর কেউ কি কাজ করে না? তানিশা ভাবে যে করেই হোক রাহুলকে বসে আনতে হবে। সেই প্রচেষ্টায় তানিশা প্রতিনিয়ত রাহুলের পিছে লাগে। সবসময় রাহুলের আশেপাশে ঘোরাঘুরি করে আর নানান বাহানা দিয়ে রাহুলের কাছে আসে, কিন্তু রাহুল তাকে পাত্তা দেয় না, কারণ রাহুল রাধিকাকে খুব ভালোবাসে। এমনই ভাবে যাচ্ছিল দিনগুলো। কিছুদিন পর রাহুল ভাবে যে বিয়ের পর রাধিকাকে নিয়ে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর তাই রাহুল অফিস থেকে 3 দিনের ছুটি নেয় আর বাসায় ফিরে রাধিকাকে বলে। খুব ঘুরতে ইচ্ছে করছে, চলো কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবে মানে? তোমার অফিস আছে না? না, 3 দিনের ছুটি নিয়েছি। কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাব তাই। এই সময় ঘুরতে যাবা? হ্যাঁ যাবো, কোনো সমস্যা? না সমস্যা নেই, কিন্তু কোথায় যাবে? চলো বান্দরবন থেকে ঘুরে আসি। রাধিকা অবাক হয়ে বলে। কি সত্যি? সত্যি, কাল সকালে রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাপড় চোপড় গুছিয়ে নিই। আচ্ছা। তারপর রাধিকা কাপড় চোপড় গুছিয়ে নেয়। পরদিন সকালে দুজন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাবাড়ি বাস টার্মিনালে গিয়ে বাসের টিকিট কেটে দুজনে বাসে উঠে পড়ে। আসলে রাহুল ঘুরতে যাওয়ার জন্য বান্দরবান কেন সিলেক্ট করলো জানেন? রাধিকা পাহাড় খুব পছন্দ করত। রাহুল রাধিকার ইচ্ছা পূরণ করতে চাইতো, আর তাই রাধিকার পছন্দ মতো রাহুল বান্দরবান যাওয়ার পরিকল্পনা করে। দীর্ঘ 8 ঘন্টা যাত্রা করার পর তারা বান্দরবান পৌঁছালো। বান্দরবান পৌঁছে একটি হোটেলে রুম বুক করলো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিল। রেস্ট নেওয়ার পর বিকেলবেলা যমুনা পর্যটক স্পটে যায়। যমুনা পর্যটন স্পট দেখে রাধিকা অত্যন্ত আনন্দিত হয়, কারণ এই জায়গাটি সত্যিই অনেক সুন্দর। এখানকার ঝুলন্ত ব্রিজ আর ব্রিজের উপর থেকে নদীর স্বচ্ছ পরিষ্কার পানি দেখা যায়, এবং সেখানকার মিনি চিড়িয়াখানা রাধিকার মন কেড়ে নেয়। তারা দুজন অনেক সুন্দর সময় উপভোগ করছিল। তারপর সন্ধ্যাবেলা হোটেলে ফিরে
হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পাহাড় দেখতে চায়। চারপাশে গাছগাছালি আর উঁচু উঁচু পাহাড় দেখে সত্যি যে কেউ খুশিতে আত্মহারা হয়ে যাবে। সেখানে 180 ফিট উঁচু পাহাড় আরও 200 ফিট উঁচু পাহাড় দেখে যে কেউ আনন্দে মেতে উঠবে। তারপর দুজনে পাহাড়ের চূড়ায় উঠে কিছুক্ষণ সময় কাটায়। এরপর পাহাড় থেকে নেমে তারা ইচ্ছা করে লঞ্চে ঘুরবে। তারপর কথা মতো তারা লঞ্চে উঠে নদীর ভিতরে যাত্রা করছে। নদীর ভিতরে এমন রাস্তা দিয়ে যাচ্ছিল যে কেউ দেখলে অবাক হবে, কারণ নদীর ভিতরে অনেক পাথর আর নৌকা নেই। পাথরের ফাঁকে ফাঁকে অল্প কিছু জায়গা আছে, সেখানে দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সত্যি অনেক মনোরম দৃশ্য। হঠাৎ করে নৌকাটা একটা পাথরের সাথে ধাক্কা খায় আর রাধিকা নৌকা থেকে পড়ে যায়। রাধিকা সাঁতার জানতো না। রাহুল নদীতে লাফ দেয় আর তাকে খুঁজতে লাগে, কিন্তু রাধিকাকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাধিকাকে খুঁজে পায়। তারপর রাধিকাকে উপরে উঠায়। রাধিকা অজ্ঞান হয়ে গেছে। রাহুল তাড়াতাড়ি করে রাধিকাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন শেষে বাইরে আসে। বাইরে এসে রাহুলকে বলে, চিন্তার কোনো কারণ নেই, রোগী সুস্থ আছে, চাইলে দেখা করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার। ঠিক আছে। তারপর রাহুল রাধিকার কাছে যায়। রাধিকার কাছে গিয়ে হাত ধরে। হাত ধরেই রাধিকাকে বলে, তোমার কিছু হতে দিব না, তুমি কোনো চিন্তা করবে না। আরে পাগল, কান্না করো কেন? আমার তো কিচ্ছু হয়নি। আর আমি আমার চিন্তা করি না, কারণ আমি জানি আমার জন্য তুমি আছো। হুম। তারপর রাহুল রাধিকার কপালে একটা চুমু দেয় আর রাধিকার পাশে তার হাত ধরে বসে থাকে। কিছুক্ষণ পর নার্স এসে বলল, মিস্টার রাহুল, যদি চান তাহলে ঘন্টাখানিক পর পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারেন। আচ্ছা নার্স। আর এই নিন, পেশেন্টের এখানে কিছু ঔষধ লিখে দেওয়া আছে, ওগুলো খাওয়ালে রোগী একদম ঠিক হয়ে যাবে। ধন্যবাদ নার্স। তারপর নার্স চলে যায়। ঘন্টাখানিক পর হাসপাতালের বিল পরিশোধ করে রাধিকাকে নিয়ে রাহুল হোটেলে যায়। রাত্রি যাপন করে সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় এসে রাহুল রাধিকার অনেক বেশি যত্ন নেওয়া শুরু করে। রাহুলের 3 দিনের ছুটি আর শেষ, কাল থেকে অফিস যেতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাহুল নিজেই রান্না করলো। তারপর অফিস যাওয়ার জন্য রেডি হয়। আর রাধিকাকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে রাহুল অফিসে যায়। অফিসে গিয়ে কাজে মন বসছিল না, শুধু বারবার রাধিকার কথা মনে হচ্ছিল। হঠাৎ এই সময় তানিশা এসে রাহুলকে বলল, এই যে রাহুল সাহেব, মন খারাপ নাকি? না ঠিক আছে। কিছু হয়েছে নাকি? না তেমন কিছু না। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে চলেন কফি খেয়ে আসি। রাহুলের কাজে মন বসছিল না, আর তাই আজকে তানিশাকে না করতে পারলো না। তানিশাকে বলল, আচ্ছা চলেন যাই। তারপর রাহুল তানিশার সাথে কফি শপে যায়। তানিশা কফি অর্ডার করে। তারপর কফি খেতে খেতে দুজনের গল্প করে। আচ্ছা রাহুল সাহেব, আপনি এমন কেন? অফিসে কারোর সাথে মন খুলে কথা বলেন না, সারাক্ষণ কাজ আর কাজ। আমার এসব ভালো লাগে না, আর আমি অলস প্রকৃতি না, আর তাই সারাক্ষণ কঠোর পরিশ্রম করি। আচ্ছা, তো পরিশ্রম করে কি করবেন? বাসায় কে কে আছে? বাসায় আমার বউ আছে। কি? আপনি বিবাহিত? হ্যাঁ, কেন আপনি জানেন না? না, কেমনে কি? আমরা ভালোবেসে বিয়ে করছি। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। শুধু শুধু ধন্যবাদ দিলে তো হবে না, তাহলে? পার্টি দিতে হবে। পার্টি কেন? বাবা, আপনি মনের মানুষকে বিয়ে করতে পারছেন, এই আনন্দে আমাদের খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো একদিন। আচ্ছা ঠিক আছে। তারপর কফি শপ থেকে বেরিয়ে আবার অফিসে যায়। অফিসে গিয়ে রাহুল তার কাজে মনোযোগী হয়। কাজ শেষ করে বাসায় ফিরে দেখে রাধিকা রান্না করছে। রাহুল পিছন থেকে রাধিকাকে জড়িয়ে ধরে। ব্যাপার কি? আজ এত রোমান্টিক? আমার বউকে আমি আদর করব না? হ্যাঁ করবে, কিন্তু আজ একটু বেশি রোমান্টিক লাগছে। আচ্ছা যাও, আগে ফ্রেশ হওয়ার সময় রান্না করি। ওকে। তারপর রাহুল ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে রুমে বসে আছে। একটু রাধিকা বলল, খাবার রেডি, টেবিল আসো। আচ্ছা আসছি। তারপর দুজন খাবার টেবিলে যায়। তারপর একটা প্লেটে ভাত বাড়ো। কেন, তুমি খাবে না? খাবো তো, কিন্তু তোমার হাতে। ইস, আমি পারবো না, নিজে হাতে খাও। সত্যি পারবে না? না পারবো না, আসছে আমার খাবার খেতে। আচ্ছা তাহলে আমি পাশের ফ্ল্যাটের ভাবির কাছে গেলাম। অফিস থেকে বাসায় ফেরার পথে ভাবি আমাকে বলল বাসায় আইসেন। যাই তাহলে, দেখা করে আসি নাকি? খবরদার, সামনে থেকে এক পা ফেললে একদম খুন করে ফেলবো। কেন, তুমি তো নিজে হাতে খাবে না, তাহলে আমি থেকে কি করব? আচ্ছা খাওয়াচ্ছি, একটা পাগলের পাল্লায় পড়েছি। কিছু বললে নাকি? কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, ভাত দাও।
এ নাও। তারপর রাধিকা রাহুলকে ভাত নিজের হাতে খাওয়ায়। খাওয়া শেষে রুমে গিয়ে রাহুল বসে আছে। রাধিকা তার কাজ সেরে আসলো। তারপর রাহুল, তাড়াতাড়ি আসো, আর কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কাল তো অফিস ছুটি, তাই আজ সারাদিন দুষ্টুমি করব। না, আমি দুষ্টুমি করতে দেব না আজ। কেন? এমনি, যা বলছি শুনতে পাওনি? এখন ঘুমাও। সত্যি ঘুমাবো? হুম। তাহলে আমার ইচ্ছে পূরণ হবে না? জি না, আজ কিচ্ছু হবে না। তুমি সবসময় এমন করো কেন? এত কথা নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো। ওকে। তারপর রাহুল ওপাশ হয়ে শুয়ে পড়ে, আর এপাশ থেকে রাধিকা রাহুলকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আবার জড়িয়ে ধরছো কেন? বারে, আমি আমার স্বামীর সাথে দুষ্টুমি করতে পারি না বুঝি? তুমি তো বললা আজ কিছু করতে দিবে না। হ্যাঁ, তোমাকে দুষ্টুমি করতে দিব না, আজ আমি দুষ্টুমি করব। ইস, আসছে যে লজ্জায় মরে যাচ্ছে, সে করবে দুষ্টুমি। ওই কি, আমি দুষ্টুমি করতে পারবো না? আপনার যে লজ্জা ম্যাডাম, আপনি কি করবেন? তবে রে, দেখাচ্ছি মজা। তাই বলে রুমের লাইট অফ করে দুষ্টামি শুরু করে দেয়। তারা দুজনে রাতে কি করছে তা না হয় তাদের দুজনের মধ্যেই থাক, আপনারা অত কিছু জানার চেষ্টা করিয়েন না। সকালবেলা ঘুম থেকে উঠে রাধিকা গোসল করে এসে দেখে রাহুল পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাই দেখে রাধিকা রাহুলের সামনে গিয়ে তার ভেজা চুলের পানিগুলো রাহুলের মুখে ছেটাতে থাকে। রাহুল ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। এই বৃষ্টি কোথায় হচ্ছে? এটা আমার সৃষ্টিকর্তার বৃষ্টি। এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠো তো। না, আজকে অফ ডে না, একটু ঘুমাই। একদম না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। তাই বলে রাধিকা যখন রাহুলের সামনে থেকে উঠে যেতে লাগলো, রাহুল রাধিকার হাত ধরে একটানে তার বুকে টেনে নেয়। রাত দুষ্টুমি করে হয়নি? না, আমার বউটা যে মিষ্টি, ডায়াবেটিস ধরাতেই দ্বিধাবোধ করব না। হয়েছে, আর বলতে হবে না, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো। প্লিজ সোনা। এখন একদম রাগ ধরাইবা না। একবার রেখে গেলে তো আমি শেষ। আচ্ছা, উঠছি বাবা। এতবার বলতে হয় নাকি? এই তো লক্ষ্মী ছেলে। কথাগুলো শুনলে তো সব ছেলেই লক্ষ্মী হয়। কিছু বলবে নাকি? না না, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এখন উঠো। তারপর রাহুল ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে। নাস্তা সেরে রুমে বসে দুজনে টিভি দেখছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। রাহুল বৃষ্টি খুব পছন্দ করে, আর রাধিকারও পছন্দ। বৃষ্টি দেখে রাহুল রাধিকাকে বলে, ওই চলো বৃষ্টিতে ভিজি, অনেকদিন তো হলো বৃষ্টিতে ভিজি না। এই বৃষ্টিতে ভেজে যাবে না, ঠান্ডা লেগে যাবে। না, আমি বৃষ্টিতে ভিজবো, তুমি চলো। না, বৃষ্টিতে ভেজে যাবে না, বললাম না। প্লিজ চলো। এত ছেলে মানুষই করো কেন? হ্যাঁ, আমি ছেলে মানুষ, তুমি চলো, বৃষ্টিতে ভিজবো। তাই বলে রাহুল রাধিকার হাত ধরে টেনে নিয়ে ছাদে যায়। ছাদে উঠে বৃষ্টিতে ভিজছে। ভিজতে ভিজতে রাধিকাকে রাহুল কোলে তুলে নেয়। কোলে নিয়ে ঘুরতে থাকে। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর রাধিকা বলল, এই অনেক তো হলো, এবার চলো বাসায় যাই। আর একটু। আর একটুও না, অনেক হয়েছে। আচ্ছা চলো যাই। তারা দুজন বাসায় চলে যায়। বাসায় গিয়ে গা মুছে শুয়ে পড়ে। ভোরবেলা দুজন একটু ঘুমায়। বিকেলবেলা রাহুল ভাবে রেস্টুরেন্টে খেতে যাবে। কথা মতো তারা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে। তারপর খাবার অর্ডার করে। হঠাৎ করে কোথা থেকে যেন তানিশা আসলো। রাহুল সাহেব, আপনি এখানে? হ্যাঁ, কিন্তু আপনি? এই তো, আজকে তো অফ ডে, তো তাই একটু বাইরে খেতে আসলাম। আর এসে দেখি আপনি। হো, খুব ভালো করছেন। আচ্ছা, এসে যখন পড়েছেন আমাদের সাথে বসেন। ঠিক আছে। ইনি কে? ও, আপনার সাথে তো পরিচয় করাই দিনি। তানিশা, এটা আমার বউ রাধিকা, আর রাধিকা এ আমার কলিগ তানিশা। হ্যালো। হ্যালো। রাহুল সাহেব তো আপনার কথা সব সময় বলে, কিন্তু আমি ভাবতে পারিনি আপনার সাথে এভাবে হঠাৎ করে দেখা হবে। ও আচ্ছা। আপা। আচ্ছা, এবার খাবার অর্ডার করি। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই খাবার খেয়ে গল্প করে বাসায় ফেরে। পরদিন সকালে অফিসে যায়। তানিশা আবারও রাহুলের পিছনে লাগে। রাহুলকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে বুঝায় যে তানিশা রাহুলকে পছন্দ করে, কিন্তু রাহুল তার দিকে ফিরেও তাকায় না সেভাবে। এমনই করে কাটছিল তাদের দিনগুলো। একদিন রাহুল রাধিকা খেতে বসেছে। খাওয়ার সময় হঠাৎ করে রাধিকার বমি বমি ভাব এবং রাধিকা বমি করে। রাহুল খুবই ঘাবড়ে যায়। সে কী করবে বুঝতে পারে না। পরে রাধিকাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার চেক আপ করে বলে, খুশির খবর, আপনি তো বাবা হতে যাচ্ছেন। সত্যি ডাক্তার? হ্যাঁ সত্যি। এখন রোগীর বেশি করে যত্ন নিতে হবে, ভারী কোনো কাজ করা যাবে না। আচ্ছা ঠিক আছে ডাক্তার। ওকে। তাই বলে ডাক্তার চলে যায়। এদিকে রাহুল রাধিকার কাছে যায় আর রাধিকাকে বলে, হই, আমি তো বাবা হতে চললাম। সত্যি? আমার বউটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তারপর রাহুল রাধিকাকে নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে রাহুল তার ভাইকে ফোন করে।
ভাইয়া, হ্যাঁ রাহুল বল। একটা খুশির খবর আছে। কি খবর, তাড়াতাড়ি বল। তুমি কাকা হতে যাচ্ছ। কি সত্যি? ভাইয়া। এই শোন, রাধিকার এখন থেকে বেশি করে যত্ন নেবে। ওকে কোনো কাজ করতে দিবি না, কাজ করার জন্য বাসায় লোক রাখবে। আর বাবা মাকে আমি বলছি, দেখি যদি পারি তাহলে মাকে পাঠিয়ে দেবো তোর বাসায়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ভালো থাকিস ভাই, আর রাধিকার খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া। তারপর ফোনটা কেটে দেয়। এরপর রাধিকার বাবার কাছে ফোন করে রাধিকা। হ্যালো বাবা। কে বলছেন? বাবা আমি রাধিকা। তো আমাকে ফোন করছিস কেন? বাবা তুমি নানা হতে যাচ্ছ। তো আমি কি করব? প্লিজ আমাদের উপর আর রাগ করে থেকো না। তুই যেদিন আমাদের ছেড়ে চলে গেছিস সেদিন থেকে তুই আমার কাছে মৃত। বাবা এমন করো না প্লিজ। তুই আর কখনো আমাদের কাউকে ফোন করবি না। ফোন রাখলাম। বাবা প্লিজ এমন করো না, প্লিজ আমাদের মাফ করে দাও। আমাদের বেবিটার কথা চিন্তা করো, আমাদেরকে মাফ করে দাও। তোকে বলছি না এখন তুই আমাদের কাছে কেউ না। ফোন রাখলাম, বাই। হ্যালো বাবা শোনো বাবা, হ্যালো 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 বাবা। ফোনটা কেটে দেয় রাধিকার বাবা। ওদিকে রাধিকার মা রাধিকার বাবাকে বলে, কি হয়েছে আর কে ফোন করেছিল? কেউ না। রাধিকা ফোন করেছিল বুঝি? হ্যাঁ। কি বললো মেয়েটা? বলছে ওর নাকি বাচ্চা হবে। এত খুশির খবর আর তুমি এভাবে বলছো? এত খুশি হওয়ার কিছু নেই। যে আমাদের কাছে মৃত তার খোঁজ খবর রেখে আমাদের লাভ নেই। দেখো মেয়েটা তো আমাদের, তাই না? হ্যাঁ ও একটা ভুল করেছে, সব কিছু ভুলে গিয়ে সব আগের মতো করলে হয় না? না হয় না। তুমি একদম ওর হয়ে কথা বলবে না। ওর কথা কিভাবে বলবো আমি? ওকে যে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছি, আর ওকে ছোট থেকে লালন পালন করে বড় করেছি। সামান্য একটা ভুলের কারণে ওকে আমি ভুলে যাব? হ্যাঁ ভুলে যেতে হবে। এই বিষয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি না কথা বললা, আমার মেয়ে আমি কথা বলবো। তুমি যদি ওর সাথে কথা বলো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কি? তুমি এটা কি বললা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। থাকো এখানে বসে, আমি গেলাম। তারপর রাহুলের বাবা বাইরে চলে যায়। এদিকে রাধিকা ভাবছে, সব সময় শুনেছি এবং দেখেছি সব মেয়ের প্রথম সন্তান তার বাবার বাড়িতে হয়, আর আমার কপালটা এতটাই খারাপ যে আমার বাবা মা আমার সাথে কথাই বলছে না। কি এমন ভুল করেছিলাম? ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার জন্যই তো এমন পালিয়ে আসছে। ভালোবাসার মানুষকে আপন করে নিব না? যাকে এত ভালোবাসলাম তাকে ছেড়ে অন্য কারোর ঘরে যাব? বাবা কেন আমার দুঃখটা বুঝলে না? একবার সব কিছু ভুলে আমার সব কিছু ঠিক করে নাও না আগের মতো। রাহুল রাধিকাকে বলছে, মন খারাপ করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। সে আশায় তো বসে আছে। তারপর রাধিকা রাহুলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ডাক্তারের কথা মতো রাহুল রাধিকার অনেক যত্ন নেয়। রাধিকাকে কোনো কাজ করতে দেয় না। বাসার সকল কাজ রাহুল করে এবং অফিসে যায় ঠিক মতো। কিছুদিন পর তামিম রাহুলের বাসায় ওর মাকে পাঠিয়ে দেয়। তারপর থেকে রাহুলের মা রাধিকার সকল কাজ করে দেয়। এদিকে রাহুলের অফিসে তানিশা সব সময়ই রাহুলকে ডিস্টার্ব করত। অফিসে রাহুল আসলেই তানিশা রাহুলের কাছে গিয়ে বলতো, রাহুল সাহেব চলেন না, বাইরে থেকে ঘুরে আসি। বাইরে কেন? এমনি কাজে মন বসছে না, তাই। কাজে মন না বসলে ছুটি নিয়ে বাসায় যান। আচ্ছা কোথাও ঘুরতে নিয়ে গেলেন? চলেন কফি খেয়ে আসি। এই তো মহা ঝামেলায় পড়লাম রে বাবা। আসে চলুন। তানিশার কথায় রাহুল রাজি না হলে তানিশা বারবার রাহুলকে ডিস্টার্ব করবে, আর তাই রাহুল তার কথায় রাজি হয়ে যায়। তারপর কফি শপে গিয়ে তানিশা রাহুলের সাথে কথা বলছে। রাহুল সাহেব আপনি না দেখতে অনেক সুন্দর আর অনেক হ্যান্ডসাম। ধন্যবাদ। আচ্ছা আপনি না আমাদের পার্টি দিতে চাইলেন, কিন্তু দিলেন না তো। আচ্ছা দিব কিছুদিন পর দিব। আমরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছি। আচ্ছা আমি বলছি তো, পার্টি দিব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার নাম্বারটা দিন তো একটু। আবার নাম্বার কি করবেন? এমনি রাখবো, বলা তো যায় না কখন প্রয়োজন পড়ে যায়। আচ্ছা এই নিন আবার নাম্বার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনার নাম্বার দিবেন তাই। হো। আচ্ছা কপি তো শেষ, এখন উঠে চলেন, আমার কাজ আছে। ওকে চলেন যাই। তারপর দুজনে আবার অফিসে চলে যায়। অফিসে গিয়ে রাহুল আবার কাজ করতে শুরু করে। রাহুল যখন কাজ করে তখন একটি জিনিস লক্ষ্য করে, তানিশা সবসময় রাহুলের দিকে তাকিয়ে থাকে। রাহুল কিছুতেই বুঝতে পারে না কারণটা কি। তারপর অফিসে এসে রাহুল বাসায় যায়। বাসায় গিয়ে দেখে রাধিকা শুয়ে আছে। রাধিকার পাশে গিয়ে রাহুল রাধিকার হাত ধরে বলল,
তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আমার আবার কিসের সমস্যা হবে? না মানে মেয়েদের এই সময় তো বাবার বাড়িতে যাই, কিন্তু তুমি তো আমার কাছে আছো, আর আমারও অফিসে থাকার কারণে আমি তোমার ঠিকমতো দেখাশোনা করতে পারি না। ওই পাগল, তুমি অফিস থেকে এসে তো সারাদিন আমার যত্ন নিও। আর তাছাড়া মা তো আছে নাকি? হ্যাঁ, তা ঠিক আছে। কথা বলতে বলতে রাধিকা কেমন জানি করছিল। মাকে ডেকে বলল, মা, মা, ও মা, দেখো না রাধিকা কেমন করছে। কি হয়েছে বাবা? দেখো না রাধিকা কেমন করছে। আচ্ছা, আমি দেখছি, তুই বাইরে যা। ওকে মা, আমি বাইরে গেলাম। একটুবার মাহা বাইরে এসে আমাকে বলল, এ সময় একটু একটু এমন হবেই, এত চিন্তা করিস না। আমাদের ঘরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আসবে। হুম মা। আচ্ছা, তুই আগে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। আচ্ছা মা। তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশে এসে রাধিকাকে নিয়ে খাবার টেবিলে গেলাম। রাধিকাকে আমি নিজের হাতে খাওয়াই দিই, ওকে কষ্ট করতে দেই না। আসলে রাধিকাকে অনেক ভালোবাসি তো। রাত্রেবেলা শুয়ে পড়ছি সবাই, হঠাৎ এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, রাহুল সাহেব। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি তানিশা। আজ রাতে কে যেন ফোন করেছেন? এমনি কিচ্ছু ভালো লাগছিল না, তাই আপনার সাথে গল্প করতে চাইলাম। সরি, আমার গল্প করার সময় নেই। আচ্ছা, আপনি এমন করেন কেন? শুধু কি বউয়ের সাথে সময় কাটালে হবে? আমাদের সাথেও একটু সময় কাটানো যাবে না? হুম। একদম ফালতু কথা বলবেন না। বাবা, আপনি আবার রাগও করেন? রাগ করবো না তো কি করব? একটু মিষ্টি করে কথা বলেন। ফাজলামি করার জায়গা পান না। আচ্ছা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি কি খারাপ কিছু বলছি? খারাপ কিছু বলেননি, কিন্তু যা বলেছেন তা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা, আমি কি এমন কি বলছি যেটা মেনে নিতে পারবেন না? আপনার সাথে অযথা কথা বলে সবাই নষ্ট করতে চায় না। ফোন রাখলাম, বাই। ও হ্যালো, ফোন রাখবেন না। ফোন রাখবো না তো কি করব? হ্যাঁ, আপনাকে নাম্বারটা দেওয়াই ভুল ছিল। আপনি এই কথা বলতে পারলেন? হ্যাঁ, পারলাম। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ফোন রাখলাম, বাই, গুড নাইট। তাই বলে ফোনটা কেটে দেয়। আর রাধিকা রাহুলকে বলে, কে ফোন করেছিল? আর বলো না পাগলিটা, আমার মাথা খেয়ে ফেললো। কে মেয়েটা? আরে ওই যে সেদিন রেস্টুরেন্টে দেখা হলো না, তানিশা, ও ফোন করেছিল। এত রাতে ও কেন ফোন করছিল? আমি কিভাবে বলবো? তোমাকে ফোন করছে, তুমি জানবে না? না, আমি জানি না। আচ্ছা ঠিক আছে। আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। পরদিন রাহুল অফিসে গিয়ে তানিশাকে ধরল। আচ্ছা, আপনি রাত্রে ফোন করেছেন কেন? ও মা, আপনাকে তো বললামই আপনার সাথে গল্প করার জন্য ফোন করছিলাম। আমাকে একদম ফোন করবেন না। কেন, আপনার বউকে রাগ করছে নাকি? সেটা আপনাকে বলতে যাব কেন? আপনাকে বলছি ফোন করবেন না মানে করবেন না। আমি তো ফোন করবই। কিছু বললেন নাকি? না, কিচ্ছু বলিনি। আচ্ছা ঠিক আছে, কাজে মনোযোগ হন। ওকে। তারপর রাহুল তার কাজে মনোযোগ দেয়। এমনই করে যাচ্ছিল তাদের দিনগুলো। কিন্তু এর মাঝে রাহুলকে তানিশা বারবার বিরক্ত করত। রাহুল তার উপর অনেক ক্ষিপ্ত। হঠাৎ করে একদিন রাত্রে তানিশা রাহুলকে ফোন করে বলল, হ্যালো রাহুল সাহেব, আপনি কোথায় আছেন? একটু আসবেন প্লিজ। কি হয়েছে আপনার, আর কোথায় আসবো? আমার বাড়িতে কিছু বকাটে ছেলে ঢুকে পড়েছে, আমার সাথে নোংরামি করার চেষ্টা করছে। আমি লুকিয়ে আপনাকে ফোন করলাম, প্লিজ তাড়াতাড়ি আমার বাসায় একটু আসবেন। আচ্ছা, বাসার ঠিকানা দিন, আমি আসতেছি। আচ্ছা, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি। ওকে। তারপর তানিশা একটি অ্যাড্রেস টেক্সট করে দিল। রাহুল যখন বাইরে যাবে তখন রাধিকা তাকে বলল, এত রাতে কোথায় যাবে? আর বলো না, তানিশা ফোন করেছিল। কেন? ওর বাসায় নাকি কিছু বকাটে ছেলে আসছে। তো তোমাকে ফোন করছে কেন? আরে মানুষ বিপদে পড়েছে, হয়তো আমার নাম্বারটা সামনে চলে আসছে, তাই আমাকে ফোন করেছে। আমি যাই এখন। তাই বলে রাহুল চলে যায় তানিশার দেওয়া ঠিকানায়। সেখানে গিয়ে দেখলো একটি নিস্তব্ধ বাড়ি। বাড়ির ভিতরে ঢুকতেই সে লক্ষ্য করলো বাসার ভিতরে মনে হচ্ছে কেউ নেই। তারপর রাহুল তানিশা তানিশা বলে ডাকতে লাগলো। বাসার ভিতরে যেতে যেতে কে যেন হঠাৎ করে রাহুলকে টান দিল। রাহুলকে টান দিয়ে বিছানায় ফেললো। ওই কে আপনি? আমি মানুষ। তাই বলে রাহুলকে জড়িয়ে ধরলো। রাহুল তাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তারপর রাহুল জোরে করে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। তারপর দেখলো ওরা তানিশা। তানিশা আপনি?
হ্যাঁ আমি। আপনি এসব কি করছেন? হ্যাঁ, কই আমি কি করলাম? আপনি আমাকে ফোন করে বললেন আপনি বিপদে পড়েছেন, কিন্তু এখন এসে দেখছি তার উল্টো। আমাকে ফোন করে ডাকার কারণটা কি? হ্যাঁ, রাহুল সাহেব সত্যি বকাটে ছেলেগুলো আসছিল, আপনি আসার আগে একটু আগেই চলে গেছে। তাহলে আমাকে এভাবে জোরে ধরলেন কেন? হ্যাঁ, কেন ধরলাম জানেন না? না জানি না, কেন ধরছেন? আচ্ছা রাহুল সাহেব, আপনি কি আমার মনের কথা বোঝেন না, নাকি বোঝো না বোঝার ভান করেন, কোনটা? মানে কি বলছেন এসব উল্টাপাল্টা? আমি উল্টাপাল্টা কিচ্ছু বলিনি। আচ্ছা আমি চলে গেলাম। না, যাবেন না। না, কেন? এখানে আসছেন আমার কথায়, যাবেনও আমার কথায়। মানে কি? আমি আপনাকে ভালোবাসি, তাই। তানিশাকে রাহুল একটি চড় মারল। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আপনি জানেন না আমার বউ আছে? বউ আছে তার কি, ওকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবেন? আবার একটি চড় মেরে বলল। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। তাই বলে তানিশাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাহুল বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে রাধিকা শুয়ে আছে। তারপর রাহুল রাধিকার পাশে গিয়ে রাধিকাকে জড়িয়ে ধরে। রাধিকা তখন একটি জিনিস লক্ষ্য করলো, রাহুলের গা থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে। রাধিকা ভাবছে এই গন্ধটা কোথা থেকে আসলো, কারণ রাধিকা এই পারফিউমটা ব্যবহার করে না। আর তখন রাধিকা রাহুলকে বলল, কি ব্যাপার, তোমার শরীর থেকে মেয়েদের পারফিউমের গন্ধ আসছে কেন? কই মেয়েদের পারফিউমের গন্ধ? তোমার শরীর থেকেই তো আসছে। হো, ওটা তো তোমার পারফিউমের গন্ধ। এটা একদম আমার পারফিউমের গন্ধ না, আমি এই পারফিউম ব্যবহার করি না। সত্যি করে বলে কোথায় গেছিলা? আরে আজব তো, তোমাকে তো বললেই গেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে বলে গেছিলে, তুমি বলেছিলে কিছু বকাটে ছেলে তানিশার বাসায় ঢুকে পড়েছে, তুমি তাকে বাঁচাতে গিয়েছিলে। তাহলে মেয়েদের পারফিউমের গন্ধ তোমার শরীর থেকে কোত্থেকে আসলো? তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তোমাকে আমি বিশ্বাস করব না কেন? রাধিকা এই কথা বলতেই আরেকটা জিনিস লক্ষ্য করলো, রাহুলের শার্টে লিপস্টিকের দাগ। রাধিকার মাথা ঘুরে গেল। রাধিকা এবার রাহুলকে বলল, আচ্ছা মানলাম পারফিউমের গন্ধ তোমার শরীর থেকে আসছে না, কিন্তু এই লিপস্টিকের দাগটা কার? আসলে তানিশাকে ওই বখাটে ছেলেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে এটা হয়তো লেগে গেছে। বাহ বাহ, ভালোই অভিনয় করতে পারো দেখছি। বললেই তো পারো আমাকে দিয়ে তোমার হচ্ছে না, তোমার আরেকটা লাগবে। ছি, তুমি এ কথা কিভাবে বললে? হ্যাঁ, আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ভালোবেসে বিয়ে করলাম, আর আমাদের বাচ্চা তোমার পেটে। তুমি এ কথা আমাকে বলতে পারলা? সি রাধিকা, সি। আমি মানলাম তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার শার্টে এই দাগ আসলো কিভাবে? যদি তাকে বাঁচাতেই যাও তাহলে ওর লিপস্টিক তোমার সাথে লাগার কথা না। আমি কি বোকা? যখন তারা দুজন কথা বলছিল তাদের কথার মধ্যে হঠাৎ করেই তানিশা আবার রাহুলকে ফোন করে। আবার কে ফোন করছে? তানিশা ফোন করেছে। আচ্ছা স্পিকার দাও, কথা বলো দেখি। স্পিকার দিয়ে কথা বলতে হবে কেন? বারে, তুমিই তো বলেছো তুমি সত্যি কথা বলছো, তাহলে আমিও দেখি তুমি কেমন সত্যি কথা বলছো। আচ্ছা দিচ্ছি। তারপর রাহুল স্পিকার দিয়ে তানিশার ফোনটি রিসিভ করলো। ওপাশ থেকে তানিশা বলল, আমার বাবুটা কি বাসায় পৌঁছেছে? এটা শুনে রাধিকা আর নিজেকে ঠিক রাখতে পারলো না। এই তোমার সত্যবাদিতার প্রমাণ। ছি রাহুল। ওপাশ থেকে তানিশা রাধিকার কথা শুনতে পেরে তানিশা বলল, এ রাহুল, সরি আমি বুঝতে পারিনি, তোমার বউ আছে পাশে, সরি। তাই বলে তানিশা ফোনটা কেটে দেয়। রাহুলের অবস্থা খুব খারাপ। রাহুল দুজনের মাঝখানে পড়ে গেছে। রাহুল কিছুতেই বুঝে উঠতে পারছে না তানিশা কেন এমন করছে তার সাথে। তাকে যে আমি চড় মেরে আসলাম, তারপর কি তার শিক্ষা হয়নি? আর মেয়েটা এত খারাপ কেন? সে জানে আমি বিবাহিত, তারপরও কেন সে আমার পিছনে পড়ে আছে? রাহুল খুবই হতভম্ব হয়ে বসে আছে। আর এদিকে রাধিকা কান্না করে যাচ্ছে। রাধিকার কান্না শুনে রাহুলের মা পাশের রুম থেকে এসে বলে, কি ব্যাপার রাধিকা মা, কান্না করছো কেন? কান্না কি আর সাথে করছি? চারজনের ছপ ছেড়ে আসলাম, সে আমার সাথে প্রতারণা করলো। কি বলছো এসব তুমি? রাহুল, রাধিকা কি বলছে এসব? রাহুল চুপ করে আছে। হারামজাদা, চুপ করে আছিস কেন? রাহুল আবার চুপ। রাহুল বুঝতে পারছে না তার মাকে কি বলবে। কিছু বলছিস না কেন? হ্যাঁ আমি বলছি, আপনার ছেলে আমাকে ঘরে রেখে বাইরে আরেকজনের সাথে পরকীয়া করছে। কি বলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, আমার মাথা খারাপ হয়নি। আপনিও শার্ট লক্ষ্য করে মেয়েদের লিপস্টিকের দাগ পারবেন,
আর মেয়েদের পারফিউমের গন্ধও পাবেন। তারপর রাহুলের মা চেক করে আর দেখে রাধিকা সব সত্যি বলছে। তারপর রাহুলের মা রাহুলকে একটা চড় মারে। এসব কি হ্যাঁ? তোর কাছে তো এমনটা আশা করিনি। মা, আমার কথা একটু শোনো। তোর কথা আর কি শুনবো? তুই আমার ছেলে, আমার ভাবতেও ঘৃণা লাগছে। ছি। মা প্লিজ, আমার কথা একটু শোনো। তুই কোন মুখে আমার কথা বলতে চাস? মা প্লিজ, কথাটা তো শুনবে। কি বলতে চাস শুনি? মা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আর ওই মেয়েটা আমাকে প্রতিদিন বিরক্ত করে। আজ একটু আগে আমাকে ফোন করেছিল, ওর বাসায় নাকি কিছু বকাটে ছেলে ঢুকে পড়েছে, তাই আমি তাকে বাঁচাতে চাই। তখন হঠাৎ করে ওর লিপস্টিক আমার শার্টে লাগে। প্লিজ আমার কথা বিশ্বাস করো। ওই মেয়েটা বিপদে পড়ছে আর তোকে ফোন করেছে। কেন? ফোন করার মতো আর কেউ ছিল না নাকি? সেটা আমি কিভাবে বলবো? একটা মানুষ বিপদে পড়েছে, এখন আমি কি করব? তাকে বাঁচাবো না? আচ্ছা, তুই যে সত্যি কথা বলছিস তার প্রমাণ কি? তোমাদের কি প্রমাণ দিলে আমাকে বিশ্বাস করবে? কাল মেয়েটাকে বাসায় নিয়ে আসতে পারবি? ওই মেয়েটাকে আমাদের বাসায় কিভাবে নিয়ে আসবো মা? সেটা আমি কিভাবে বলবো? তুমি আসতে পারবে কিনা সেটা বলো। আচ্ছা মা, আমি ওকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখন তোরা ঘুমিয়ে পড়। মা, আমি ওর সাথে এক বিছানায় থাকতে পারবো না, আমি আপনার সাথে শুবো। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর রাধিকা ও রাহুলের মা এক রুমে ঘুমায় আর অন্য রুমে রাহুল একা শুয়ে আছে। রাহুল সারা রাত অনেক কান্না করে আর ভাবে, আমার সাথে কেন এমন হয়? আমি কার ক্ষতি করেছি? আমার এত সুন্দর একটা সংসার একটা খারাপ মেয়ের জন্য ভেঙে যেতে ধরেছে। আমি কিভাবে বোঝাবো যে আমি এইসব কিছুই করিনি? কেউ আমাকে বিশ্বাস করছে না, আর বিশ্বাস করবেই বা কিভাবে? মেয়েটা যেভাবে অভিনয় করেছে তাতে তো যে কেউ ওকে বিশ্বাস করবে। এখন মেয়েটাকে কি বলে যে বাসায়, আর আমি আর কিভাবে বাসায় বোঝাবো? আমার মাথায় কাজ করছে না। যা হবার হবে, কাল ওকে বাসায় নিয়ে আসবো, যে করেই হোক। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাহুল অফিসে চলে যায় নাস্তা না করে। অফিসে গিয়ে চেয়ারে বসে ভাবে, যেই মেয়েকে আমি কালকে চড় মারলাম, সেই মেয়েকে আজকে কিভাবে বলবো যে তাকে আমার বাসায় যেতে? একটু পর তানিশা রাহুলের সামনে আসলো। রাহুল তানিশাকে ধরে বলল, এই যে তানিশা। আরে রাহুল সাহেব যে, তো আজ হঠাৎ করে আমার সাথে কথা বলতে মন চাইলো বুঝি? একদম বাজে কথা বলবেন না। আপনার জন্য আমার বাসায় ঝামেলা শুরু হয়েছে, এখন আপনাকে আমার বাসায় ঝামেলা মেটাতে হবে। আমি আবার কি করলাম? আপনি কি করেননি তাই বলেন। কাল রাতে আমাকে মিথ্যা বলে আপনার বাসায় ডাকলেন, তারপর আমার সাথে যা করলেন, আর আমার শার্টে আপনি লিপস্টিকের দাগ ভরাই দিয়েছিলেন কেন? আর লিপস্টিকের দাগ ভরাইছেন তো ভরাইছেন, আমাকে আবার ফোন করে বাজে কথা বললেন কেন? ও আচ্ছা, আমার কথাই বুঝি আপনার স্ত্রী অনেক রাগ করছে। আচ্ছা, তার জন্য সরি। এইখানে সরি বললে হবে না, আজ অফিস শেষ, আমার সাথে আমার বাসায় যেতে হবে। ওই, আপনার অন্য কোনো মতলব নেই তো? আমাকে আপনার বাসায় নিয়ে কি করবেন? আমার বাসায় গিয়ে আপনি সব সত্যি বলবেন? আমাদের মধ্যে কিছুই নেই, সব কিছু আপনি মজা করছেন। এতে আমার লাভ কি হবে শুনি? আপনি আমার সংসারটা ভাঙছেন, আবার আপনার স্বার্থ খুঁজতেছেন। হ্যাঁ অবশ্যই, মানুষ স্বার্থ ছাড়া কিছু করে নাকি? আচ্ছা, আপনাকে কি দিতে হবে বলেন। 5 লাখ টাকা দিতে হবে। কি পাগল হয়েছেন নাকি? বারে, আপনার সংসারটা জোড়া লাগিয়ে দেব, আর আপনি আমাকে এই সামান্য টাকা দিবেন না? আপনার কাছে এটা সামান্য মনে হচ্ছে? নয়তো কি? আচ্ছা, এত ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি মজা করছিলাম। ঠিক আছে, অফিস শেষে আপনার বাসায় যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর অফিস শেষে তানিশাকে নিয়ে রাহুল ওর বাসায় যায়। বাসায় গিয়ে তানিশাকে রাহুলের মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর রাহুলের মা তানিশাকে জিজ্ঞেস করে, আচ্ছা তানিশা, তুমি যা বলবে সত্যি কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ আন্টি, আমি সব সত্য কথা বলবো, কিন্তু কি বলতে হবে সেটা বলেন। তোমার রাহুলের সাথে কি সম্পর্ক? ওমা, আপনি জানেন না? তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। রাহুলকে তো আমি ভালোবাসি। কি বললে তুমি? আর হ্যাঁ, যা সত্যি তাই বললাম। তারপর রাহুলের মা রাহুলকে বলল, কি রে হারামজাদা, তুই না বলি ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই? মা, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। এই মেয়ে, আপনি মিথ্যা বলছেন কেন? আমি আবার কোথায় মিথ্যা বললাম? আমি তো সত্যি আপনাকে ভালোবাসি। এই মেয়ে, তুমি কি জানো রাহুল বিবাহিত আর রাহুলের স্ত্রী গর্ভবতী? হ্যাঁ আন্টি, জানি তো। তাহলে তুমি কোন হিসাবে ওর সাথে সম্পর্ক করছো? আন্টি, ও যেমনই হোক না কেন, ভালোবাসায় তো আর ওগুলো সমস্যা নেই। রাহুল তানিশাকে সবার সামনে চড় মেরে বলল, এই মেয়ে, আপনার লজ্জা নেই? আপনাকে যে বললাম
আপনার জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে, আর আপনি তারপরও এইসব উল্টোপাল্টা কথা বলছেন। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি কি নিজের ইচ্ছায় আপনার বাসায় আসছি নাকি? না, আমার ইচ্ছায় আসছেন, কিন্তু যে কাজে আসছেন সেই কাজটা করলেন না, উল্টো মিথ্যা বানিয়ে বললেন। আমি যা বলছি সব মিথ্যা। হ্যাঁ, সব মিথ্যা। তাহলে আমার কি বলার ছিল এখানে? আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এটা বলার ছিল। ও সরি, আমি তো ভুলে গেছি। আমাকে আপনি কিছু কথা শিখিয়ে দিয়েছিলেন। সরি, ওগুলো বলতে ভুলে গেছি। তাদের এসব কথা শুনে রাধিকা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। তারপর রাহুলের মা রাধিকাকে নিয়ে হাসপাতালে যায় আর রাহুলকে বলে, তুই আর কোনোদিন তোর ওই মুখ আমাকে দেখাবি না। তাই বলে রাহুলের মা রাধিকাকে নিয়ে হাসপাতালে চলে যায় আর তানিশা নিজের বাসায় চলে যায়। আর তানিশা বাসে যাওয়ার সময় রাহুলকে বলে যায়, রাহুল সাহেব, যে করে হোক আপনাকে আমি আমার করেই ছাড়বো। রাহুল একাই বাসায় বসে বসে কান্না করে আর ভাবছে, হে আল্লাহ, আমি ভাবলাম কি আর হলো কি। হে আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করছো? আমার দোষটা কোথায় ছিল? আমি কি পাপটা করলাম যার ফল আমাকে দিচ্ছ? রাহুল কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পরদিন সকালে রাহুল হাসপাতালে যায়। রাহুলের মা রাহুলকে হাসপাতালে দেখে রাহুলকে বলে, তোকে কাল বলছি না তুই আর আমার সামনে আসবি না কোনোদিনও, আজ আবার কি জন্য আসছিস? মা, রাধিকা আমার স্ত্রী, আমি ওকে দেখতে আসবো না? কি, তোর স্ত্রী? কোন মুখে আবার এই কথা বলছিস? মা, সত্যি বলছি, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাল তো সামনাসামনি মেয়ের সাথে কথা বললাম, এরপরও কিভাবে তোকে বিশ্বাস করব? মা, ও মিথ্যা বানিয়ে বলছে সব কিছু। আচ্ছা, তুই একটা প্রমাণ দে দেখি যে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। এখন তোমাকে কিভাবে প্রমাণ দিই? আমার কাছে তো কোনো প্রমাণ নেই এখন। তাহলে যেদিন প্রমাণ পাবে সেদিন আমার সামনে আসবে, এর আগে আমার সামনে কোনোদিনও আসবে না। আচ্ছা মা, কিন্তু আমার রাধিকাকে একবার দেখতে চাই মা। ওর সাথে তুই কোনোভাবে দেখা করতে পারবি না। প্লিজ মা, একবার দেখা করতে দাও। না, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, এখনো সামনে তুই গেলে আরো কষ্ট পাবে, তাই আমি চাই না তুই ওর সামনে যা। না প্লিজ, একবার যেতে দাও। তোকে বলছি না যেতে দেওয়া যাবে না, এখান থেকে চলে যা। বেদনা ভরা মন নিয়ে রাহুল হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য হলো। একটি মেয়ে চাইলে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে, আবার একটি মেয়ে চাইলে একটি ছেলের জীবন সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। কিন্তু আমরা এই গল্পে দেখতে পাচ্ছি মেয়েটি কিভাবে ছেলেটির জীবন ধ্বংস করছে। আচ্ছা, ছেলেটার কি দোষ? ছেলেটি ভালোবেসে বিয়ে করছে, এখন খারাপ মেয়ের নজর তার উপর পড়ছে, এখানে দোষ তো রাহুলের নয়। তাহলে রাহুল কেন সাজা পাচ্ছে? আমাদের সমাজে যারা ভুল মুখোশের আড়ালে খারাপ চরিত্র লুকিয়ে রাখে তারা দিব্যে আনন্দে থাকে, আর যারা বুকের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে রেখে সবার সামনে ভালো আছি বলে ঘুরে বেড়ায় তারা সব থেকে বেশি কষ্টের সম্মুখীন হয়। আমাদের সমাজের নিয়ম নীতি বড়ই অদ্ভুত। রাহুল হাসপাতাল থেকে সোজা অফিসে যায়। অফিসে গিয়ে তানিশাকে ধরে। তানিশা কি ধরবে, ইচ্ছামতো কয়েকটা চড় মারে। এমনটা দেখে অফিসের বাকি কলিগরা এসে রাহুলকে আটকাইয়া বলে, কি হয়েছে রাহুল, ওকে ধরে মারছেন কেন? ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। ও কি করছে? ও কি করেনি তাই বলেন? আরে হয়েছেটা কি সেটা তো বলবেন। আচ্ছা, আপনারা সবাই জানেন না আমি বিবাহিত, আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। ও আমার সংসারে আগুন জ্বালাইছে। কিভাবে? ও সবসময় আমার অফিসে ডিস্টার্ব করে, আমি কিছু বলি না। সেদিন রাত্রিবেলা আমাকে ফোন করেছিল, ফোন করে বলে ওর বাসায় নাকি কিছু বকাটে ছেলে ঢুকে পড়েছে, তাই আমাকে তাকে বাঁচানোর জন্য তার বাসায় ডাকে। আমি তার বাসায় গিয়ে দেখি কেউ নেই, শুধু একা বসে আছে। আমি ওর বাসায় যেতে আমাকে জড়িয়ে ধরে আর বলে সে নাকি আমাকে ভালোবাসে। এটা কোন ধরনের বিয়াদবি বলেন? ছি তানিশা, আপনি এত খারাপ। শুধু এইখানে ওর বিয়াদবিটা শেষ হলে পারতো, কিন্তু শেষ হয়নি। রাতে আমি বাসায় গেছি, পরে আমাকে ফোন করে বলে বাসায় ঠিকভাবে পৌঁছাইছো বাবু? এটা শুনলে কার বউ ঠিক থাকবে? বাসায় ঝামেলা শুরু হয়। আমার মা এই ঝামেলা মেটানোর জন্য ওকে আমার বাসায় নিয়ে যেতে বলে। মা ওর কথা মতো ওকে আমার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে গিয়ে মায়ের সামনে আবার নাটক শুরু করে। মাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে। এগুলো শুনে আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আর আমাকে বলছে আমার চেহারা সে দেখবে না। আর আমার স্ত্রী অসুস্থ, হাসপাতালে আছে। আমার স্ত্রীকে এ পর্যন্ত তার জন্য আমি দেখতে পাচ্ছি না। এখন আপনারাই বলেন আমি কি করব? ছি তানিশা, আপনার থেকে একদম আমরা এমনটা আশা করিনি। আপনি এত খারাপ একটা মেয়ে। আচ্ছা,
কাউকে ভালোবাসে কি অপরাধ? দেখেন, আমার মুখে মুখে কথা বলে। রাহুল এই কথা বলে তানিশাকে আরেকটা চড় মারে। তখন সবাই রাহুলকে আটকায় আর রাহুলকে শান্ত হতে বলে। তারপর অফিসের সবাই মিলে তানিশাকে অনেক বুঝায় আর বলে, তানিশা, আপনি যা করছেন একদম ঠিক করেন নাই। আপনি আমাদের সাথে রাহুলের পরিবারের সামনে গিয়ে মাপ চাইবেন। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর রাহুল, তানিশা আর অফিসের আরও দুজন কলিগ সহ হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে তানিশা রাহুলের মায়ের পা ধরে বলে, আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। আমি যা কিছু বলছি, যা কিছু করছি সব মিথ্যা। তুমি তো কালকে বললা তুমি যা বলছো সব কিছু সত্য। আন্টি, কাল যা বলছি সব কিছু মিথ্যা। তো কাল রাতে মিথ্যা বলছো কেন? আসলে আন্টি, রাহুলকে আমার খুব ভালো লাগে আর আমি ওকে যে কোনো বিনিময়ে পেতে চাইছিলাম। তুমি জানো না ওর বউ আছে আর ওর বউ গর্ভবতী? তুমি তারপরও কিভাবে এটা ভাবতে পারলে? আন্টি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। মাপ আমার কাছে চেয়ে লাভ নেই, রাধিকার কাছে যাও। রাধিকা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি অনেক বড় অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, এখন আপনি যান। তারপর সবাই হাসপাতাল থেকে চলে যায়। তখন রাহুল ওর মাকে বলে, দেখছো মা, তোমাকে বরাবরই বলছি আমি নির্দোষ, কিন্তু তুমি বিশ্বাস করনি। এখন বিশ্বাস হলো তো? মেয়েটা যেসব কর্মকাণ্ড করছে তাতে তো আমার ওকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় ছিল না। রাধিকা, দেখছো আমি নির্দোষ। তাই বলে রাহুল হাসপাতাল থেকে চলে যায়। কারণ রাহুল ভাবছে, যাকে ভালোবেসে বাড়ি ছাড়লাম, যার জন্য এত কিছু করলাম, সে সাধারণ একটা মেয়ের সামান্য একটা কথাই আমাকে দোষী বানিয়ে দিয়েছে। তার সাথে আমি কি কথা বলবো? তারপর রাহুল অফিসে চলে যায়। অফিসের কাজে কিছুতেই মন বসছিল না। কাল থেকে যেসব ঘটনা ঘটছে, তারপর কিভাবে রাহুল কাজে মন দেবে। রাহুল অনেক কষ্টে দিনটি পার করে দিল। রাতে বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে মা ও রাধিকা বাসায় ফিরছে। রাধিকা শুয়ে আছে আর মা বসে আছে। রাহুলকে বাসায় আসতে দেখে রাহুলের মা বলল, রাহুল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। না, আমি খেয়ে আসছি। মিথ্যা বললাম। তুই বাইরে খেয়েছিস? হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে বাইরে থেকে খেয়ে আসছি। মিথ্যা বললাম। তুই এখন আমাদের উপর রেগে আছিস? তোমাদের উপর আমি কেন রাগ করব? আমি তো ভালো না, আমার উপর তোমাদের বিশ্বাস থাকবে কেন? শোন বাবা, যা হয়েছে সব কিছু ভুলে যা। এখন আবার সব কিছু নতুন করে শুরু কর। আর বৌমার অবস্থাও তেমন একটা ভালো না, এখন একটু ভালো করে যত্ন নিতে হবে। তার জন্য তো তোমাকে নিয়ে আসছি। আরে পাগল, আমি হচ্ছে শাশুড়িরা, তুই হচ্ছে স্বামী, তোর চাহিদা কি আমি মেটাতে পারবো? বুঝছি, আর বলতে হবে না। ঠিক আছে, ফ্রেশ হয়ে রুমে যা। আচ্ছা। তারপর রাহুল ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাহুলের শুয়ে পড়া দেখে রাধিকা বিছানা থেকে উঠে রাহুলের আদরের কাঁদতে কাঁদতে বলল, আমি সরি, আমাকে মাফ করে দাও। এই কি করছো তুমি? আর কিসের জন্য মাপ চাইছো? তোমাকে আমার বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করিনি, তোমাকে কষ্ট দিচ্ছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো। সত্যি মাফ করেছো? হুম। তারপর রাধিকা রাহুলকে জড়িয়ে ধরে। তাদের দুজনের মধ্যে আবার যেন নতুন করে ভালোবাসার জন্ম নিল। কিছুদিন পর রাধিকার খুব ব্যথা উঠে তাকে জলদি করে হাসপাতালে নেয়। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অনেকক্ষণ পর অপারেশন শেষে ডাক্তার বাহিরে এসে বলে, কংগ্রাচুলেশন, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার। ইটস ওকে, ভেতরে যান, আপনার বেবিকে দেখে আসেন। তারপর রাহুল ভেতরে গিয়ে দেখলো রাধিকা ঘুমাচ্ছে আর পাশে তাদের মেয়েটি খেলা করছে। রাহুল বেবিটাকে কোলে নিয়ে চুমু দিতে লাগলো আর বলছে, চাঁদের আলো আমার ঘরে এসে গেছে, আমার আর কিছু চাই না। আজ রাহুল অনেক খুশি। রাহুলের মা এসে বেবিটাকে কোলে নিয়ে বলে, আমার সোনার টুকরো নাতনি কত সুন্দর দেখতে হয়েছে। মা, দেখতে হবে না মেয়েটা কার? জি না, বল কার নাতনি হয়েছে, তুমি ওকে নিয়ে খেলো, আমি ভাইয়াকে একটা ফোন করি। তারপর রাহুল তার ভাইকে ফোন করে। হ্যালো ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি পারো বাবাকে নিয়ে এইখানে এসে পড়ো। কেন রে, কি হয়েছে? তুমি কাকা হইছো, আমার মেয়ে হয়েছে। সত্যি? হ্যাঁ ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না, আমি আর বাবা যত তাড়াতাড়ি সম্ভব মিষ্টি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর রাহুল রাধিকার কাছে গিয়ে রাধিকার কপালে একটা চুমু দিয়ে রাধিকার হাত ধরে বসে থাকে। একটু পর রাধিকার জ্ঞান ফেরে। তারপর মেয়েটিকে রাধিকার কোলে দেওয়া হয়। রাধিকাও অনেক খুশি। তারপর রাধিকা বলে, বাবা কাছে একটা ফোন করো। আচ্ছা ঠিক আছে, করছি। তারপর রাহুল রাধিকার বাবাকে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? কে বলছেন? বাবা, আমি রাহুল।
তোমাদের আমাকে ফোন করতে বারণ করছি না? বাবা, একটা খুশির খবর দেওয়ার ছিল। কি খুশির খবর? আপনি নানা হয়েছেন। আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। তো আমি এখন কি করব? কথাটা শুনে রাহুলের মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ হলেও কিছু করার নেই, কারণ তার মেয়েকে নিয়ে চোরের মতো পালিয়ে আসছে। না মানে বাবা, রাধিকা আপনাকে বলতে বললো, তাই বললাম। তোমার বলা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। আচ্ছা তাহলে ফোনটা রাখো। তাই বলে ফোনটা কেটে দেয়। রাধিকা আমাকে জিজ্ঞেস করলো। বাবা কি বললো? বাবা অনেক খুশি হয়েছে। রাধিকাকে খুশি করার জন্য মিথ্যা বললাম। যাক, আমি শিওর বাবা আমার জন্য না হলেও আমাদের মেয়ের জন্য হলেও আমাদের সম্পর্কটা মেনে নিবে এবার। হ্যাঁ, তাই যেন হয়। হুম। দুদিন পর রাহুলের ভাই ও বাবা ঢাকায় আসে। রাহুলের ভাই ও বাবা রাহুলের মেয়েকে দেখে অনেক খুশি, কারণ রাহুলের মেয়েটা একদম পরীর মতো হয়েছে। কিছুদিন পর রাধিকাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এখন সবার মাঝে সুখ বিরাজমান করছে। তাদের দিনগুলো আনন্দে কাটছিল, কিন্তু সে আনন্দটা বেশি দিন থাকলো না। কথাই আছে না, বেশি সুখ সবার কপালে সহ্য হয় না। হঠাৎ করে তানিশা আবারও রাহুলের পেছনে লাগে। কথাই আছে না, বেশি সুখ সবার কপালে সহ্য হয় না। তানিশা অফিস থেকে রিজাইন নেয়। এরপর থেকে তানিশাকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। কিছুদিন পর অফিসে নতুন একটা বস আসে। বসটি ছিল একজন মহিলা। মহিলা বলতে বিবাহিত নয়, অবিবাহিত মহিলা। তিনি দেখতে যেমন সুন্দরী তেমন রূপসী, তানিশার থেকে অনেক বেশি সুন্দরী। অফিসের কাজে রাহুলকে প্রায় সময় তার বসের কাছে যেতে হয়। নতুন বসের নাম আরোহী। রাহুলের মেয়েটাকে ভালো লাগে, কারণ ভালো লাগারই কথা। এত সুন্দর একজন মেয়ে কার না ভালো লাগবে। বিভিন্ন কাজের জন্য বসের কাছে রাহুলকে বারবার যেতে হতো, যার কারণে বসের সাথে রাহুলের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। মাঝে মাঝেই রাহুল আরোহীর সাথে কফি খেতে যেত। এদিকে রাহুলের মেয়েটিও আস্তে আস্তে বড় হচ্ছিল। রাহুলের মেয়েটি যেন স্বর্গ থেকে নেমে আসা পরী। রাহুল ওর মেয়েকে খুব ভালোবাসতো আর খুব আদর করত। হঠাৎ করে একদিন আরোহী রাত্রে রাহুলকে ফোন করে বলে, হ্যালো রাহুল। হ্যাঁ আরোহী, বলো। আমার না অফিসে বোরিং লাগছে, সারাদিন শুধু কাজ আর কাজ। চলো না কালকে কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? কালকে নিয়ে যেতে পারবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কখন যাবে? যখন অফিসে যাওয়া হয় সেই সময় তুমি আমার বাসায় আসবে, তারপর আমরা একসাথে বেরোবো। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে রাহুল যখন বেড়াতে যাবে তখন রাধিকা রাহুলের গেট আপ দেখে বলে, বাবা আজ এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? এমনি অফিসের কাজে একটু বাইরে যাব তো তাই। বাইরে কোথায়? ঢাকার ভিতর। আচ্ছা ঠিক আছে, দেখি শুনে যেও। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি গেলাম। তারপর রাহুল আরোহীর বাড়িতে যায়। আরোহী রেডি হয়ে আসে। তারপর রাহুলকে নিয়ে আরোহী রওনা দেয়। প্রথমে তারা নদীর পাড়ে যায়। সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। নদীর ধারে বাতাসে যখন আরোহীর চুল এলোমেলো হচ্ছিল, রাহুলের মন কেমন জানি করছিল। রাহুল আরোহীর মধ্যে রাধিকাকে দেখতে পেল। রাহুলের পুরনো দিনের কথা মনে পড়ছিল। আরোহীকে রাধিকা ভেবে আরোহীর হাত ধরে। তারপর এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। আরোহীও কিছু বলে না, কারণ রাহুলকে তার ভালো লাগে। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে যে কারি বা না ভালো লাগবে। আর ছেলেটা খুবই কেয়ারিং প্রকৃতির, আর তাই আরোহীর তাকে ভালো লাগে। কিছুক্ষণ পর হঠাৎ করে রাহুল লাফিয়ে ওঠে আর আরোহীকে বলে, সরি আরোহী, আসলে আমি অন্য মানুষকে হয়ে গেছিলাম, তাই তোমার হাত ধরছিলাম। না ঠিক আছে, আমার ভালোই লাগছিল। রাহুল আর কি বলবো বুঝতে পারছে না, আর তাই বলে, অনেকক্ষণ তো হলো, এইবার চলো উঠি। আচ্ছা চলো রেস্টুরেন্টের জন্য, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা চলো। তারপর একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে দুজনে বসে আছে। তারপর খাবার খেয়ে যখন বিল পেমেন্ট করবে তখন রাহুল বলে, আমি আজ বিল দিব। তখন আরোহী রাহুলের হাত থেকে বিলের কাগজটা নেওয়ার জন্য রাহুলের হাত ধরে আর বলে, না আমি দেব, অসুবিধা নেই। আরে বলতেছি তো আমি দিব। আমি তোমাকে নিয়ে আসছি, আমি দেব। তুমি আমাকে নিয়ে আসছো তো কি হয়েছে, আমি দিতে পারি না? আচ্ছা ঠিক আছে যাও, তুমিই দিয়ে আসো। যখন রাহুল বিল পেমেন্ট করতে যাবে তখন আরোহীর কাছে একটা ছেলে আসে। এসে কিছু জিনিস দেখায়। দেখেন সবগুলা ঠিক আছে। একদম পারফেক্ট উঠাইছেন, ছবিগুলো আমার আজকের মধ্যেই চাই। আচ্ছা ঠিক আছে, বিকালের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা ভাবছেন কিসের ছবি, তাই তো? এগুলো হচ্ছে সেই ছবি যখন নদীর পাড়ে রাহুল ও আরোহী সুন্দর সময় কাটাচ্ছিল, এমন সময় তোলা ছবি। আর রেস্টুরেন্টে খাওয়ার বিল নিয়ে দুজনের বিলের কাগজ নিয়ে টানাটানি করার সময় তোলা ছবি। ছবিগুলো দেখে মনে হচ্ছে রাহুল ও আরোহী দুজন প্রেমিক প্রেমিকা। তাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক। এখন আপনারা ভাবছেন আরোহী কেন এমন করছে, তাই তো? গল্পটি পড়তে থাকেন, সব কিছু বুঝতে পারবেন। তারপর বিকেলবেলা রাহুল যখন বাসায় ফিরে তখন দেখতে পায় রাধিকা কান্না করছে। রাহুল বুঝতে পারে না কি হয়েছে। পরে রাহুল রাধিকাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোমাকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি সেই এসব করে বেড়াচ্ছ।
বেড়াচ্ছ? ছি। আবার কি হয়েছে? এসব কি উল্টাপাল্টা বলছো? আমি উল্টাপাল্টা বলছি? ছবিগুলো রাহুলের হাতে দিয়ে বলল। এগুলো কি? হ্যাঁ, কিসের ছবি দিচ্ছ? নিজের চোখে দেখে নাও। রাহুল ছবিগুলো দেখে চমকে যায়। সে ভাবছে এই ছবিগুলো কে উঠালো আর কেনই বা উঠালো। রাহুল কি করবে বুঝতে পারছে না। রাধিকাকে বলল। ছবিগুলো কোথায় পেলে? যেখানেই পাই না কেন, তাদের তুমি কি করবে? তোমার অপকর্মগুলো তো ধরা পড়েছে নাকি? তোমাকে বললে অফিসের কাজের বাইরে যাবে, এই তোমার অফিসের কাজ? না মানে এখন তো মানি করবা, কিছু বলতে পারবা না? বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা কিছুই না। আমি তো কিছু ভাবছি না, সবই তো সবকিছু বলে দিচ্ছে। আল্লাহ জানে তুমি ওর সাথে আর কি কি করেছো। লজ্জা করে না তোমার এইসব কথা বলতে? তুমি করলে দোষ নাই আর আমি বললেই দোষ? তুমি অফিসের নাম করে এসব করে বেড়াচ্ছ আর আমাকে বোকা বানাচ্ছ, তাই না? রাহুল আর কি বলবে বুঝতে পারছে না। তার ছোট্ট একটা ভুলের কারণে তাকে এত বড় মাসুল দিতে হচ্ছে। সে ছবিগুলো নিয়ে আরোহীর বাড়িতে যায়। আরোহী, আরোহী, কোথায় তুমি? নিচে এসো। কি হয়েছে রাহুল, এত চেঁচাচ্ছ কেন? ছবিগুলো আরোহীর হাতে দিয়ে বলল। এসব কি? হ্যাঁ ওমা, এগুলো কি? এই ছবিগুলো কে উঠালো আর তুমি কোথায় পেলে? মনে হচ্ছে তুমি আকাশ থেকে পড়লে। আর ভালো করে বলো তো, এগুলো কোথায় পেলে? এইগুলো আমার বাসায় কে যেন পাঠিয়েছে। সত্যি করে বলো তো, এইসব তুমি করনি? আমি কেন এসব করতে যাব? আজব তো। তাহলে কি করলো? আমি কিভাবে বলবো? এমন সময় রাহুল আরোহীর হাত ধরে বলল। প্লিজ আরোহী, আমার ছোট্ট একটি সংসার অনেক কষ্টে আগলে রাখছি, সেখানে ফাটল ধরায়ও না প্লিজ। আর সত্যি আমি কিছু করিনি। তাহলে এসব কে করলো? আমি কিভাবে বলবো? আমিও তো ভাবছি এসব কে করলো। আচ্ছা আমি চলে গেলাম, তুমি থাকো, আমি এর শেষ দেখে ছাড়বো। ওকে। তারপর রাহুল আরোহীর বাড়ি থেকে বের হতেই একটি ছেলে আরোহীর সামনে এসে একটি ভিডিও দেখালো। একদম ঠিক মতো ভিডিও করছিস, এখন শুধু ভয়েসটা একটু এডিট কর। আচ্ছা ঠিক আছে। একটু তাড়াতাড়ি কর। তারপর ভিডিওটি এডিট করে আরোহী রাধিকার কাছে পাঠায়। ভিডিওটি এমন ছিল যে রাহুল আরোহীর বাসায় গিয়ে আরোহীর হাত ধরে বলছে। আরোহী, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসতে চাই, প্লিজ আমাকে তোমার কাছে রেখে দাও, আমি আর কোথাও যেতে চাই না। দেখো, এখন তোমার বউ বাচ্চা আছে, তাদেরকে ছেড়ে কিভাবে আসবে? আমি আমার বউকে ডিভোর্স দিব, তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। ভিডিওটা দেখে রাধিকা নিজেকে ঠিক রাখতে পারে না। প্লেট দিয়ে হাত কেটে নিজেকে রক্তাক্ত করে। প্রচুর ব্লিডিং হয়। অনেক রক্তপাতের কারণে রাধিকা অজ্ঞান হয়ে যায়। রাধিকার পাশে তার ছোট্ট মেয়েটি বসে কান্না করছে খুব জোরে। কিছুক্ষণ পর রাহুল বাসায় ফিরে রাধিকার এমন অবস্থা দেখে খুব আতঙ্কিত হয়। রাহুল তাড়াতাড়ি করে রাধিকাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার রাহুলকে বলে। রাহুল সাহেব, আপনার স্ত্রীর প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, অনেক সিরিয়াস অবস্থা, জলদি রক্তের ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমাদের দ্বারা কিছু করা সম্ভব না। ডাক্তার, আপনার যে করেই হোক আমার স্ত্রীকে বাঁচান। সরি রাহুল সাহেব, আমাদের কাছে A+ রক্ত নেই, যার কারণে আমরা দিতে পারছি না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করুন, না হলে আমাদের কিছুর করার থাকবে না। রাহুল পাগলের মতো হয়ে গেল। অনেক জায়গায় ছুটাছুটি করার পর রক্ত মিলে। তারপর তাড়াতাড়ি করে রক্ত নিয়ে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার সাহেব, এই নিন রক্ত, তাড়াতাড়ি অপারেশন করুন। আচ্ছা ঠিক আছে। তারপর ডাক্তার অপারেশন শুরু করে। অনেকক্ষণ পর ডাক্তার অপারেশন শেষ করে বাইরে এসে বলে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, এখন বাকিটা ওপরওয়ালার হাতে। কি করছেন এসব ডাক্তার? রক্ত আনতে একটু দেরি হয়ে গেছে, তবে হাল ছাড়বেন না, আশা রাখুন ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। ডাক্তার সাহেব প্লিজ, যে করেই হোক আমার বউকে বাঁচান প্লিজ। রাহুল সাহেব, ভেঙে পড়বেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন। তারপর ডাক্তার চলে যায়। একদিকে রাধিকার অবস্থা সিরিয়াস, অপরদিকে ছোট্ট দুধের শিশু কান্না করছে। রাহুল এমন সময় কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রাধিকা হঠাৎ করে কেন এমন করলো, রাহুল শুধু বারবার তাই ভাবছে। 7 ঘন্টা পর রাধিকার জ্ঞান ফেরে। রাধিকার জ্ঞান ফিরতে রাহুল রাধিকার পাশে যায় আর রাধিকাকে বলে। তুমি কেন এমন পাগলামি করলে? আমাকে তুমি বাঁচালে কেন? আমি আর বাঁচতে চাই না। তোমার কি হয়েছে? হ্যাঁ, মরে যাবে কেন? তুমি যে সব করেছো আমি এগুলো দেখতে পারবো না, তাই আমি মরে যেতে চাই। তোমার কিছু হলে আমাদের বাচ্চার কি হবে একবার ভেবে দেখছো? তুমি কি আমাদের বাচ্চার কথা একবারও ভেবেছো? আমি আমার বাচ্চার কথা ভাবি না তো কি করি? হ্যাঁ না, তুমি আমাদের বাচ্চার কথা একদম ভাবো না। যদি ভাবতে তাহলে আজ এই দিন দেখতে হতো না।
সামান্য কিছু ছবি দেখে তুমি এমন করছো। বিশ্বাস করো, ওগুলো তুমি যা ভাবছো তা নয়। ও হচ্ছে আরোহী, আমার অফিসের বস। কাজের ফাঁকে আমাদের ভালো বন্ধুত্ব হয়, এর বেশি কিছু নয়। ও তাই বলি, আজকাল তোমার অফিসের কাজ এত বেশি কেন? আমাকে বোকা পেয়ে তুমি অফিসে আরেকজনের সাথে এসব করে বেড়াচ্ছ, তাই না? রাধিকা, মুখ সামলে কথা বলো। সত্যি কথাই বললাম তো। কিসের সত্যি কথা? হ্যাঁ, তোমাকে বললাম না আমরা দুজন ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। ও আচ্ছা। রাধিকা রাহুলকে ভিডিওটি দেখিয়ে বলল। তাহলে এটা কি? রাহুল ভিডিওটা দেখে অবাক, কারণ ভিডিওটা সম্পূর্ণ এডিট করা। রাহুল তো বুঝতে পারছে, কিন্তু রাধিকাকে এখন এটা কিভাবে বিশ্বাস করাবে? তাদের কথার মধ্যে হঠাৎ করে তাদের বেবি কান্না করে। তখন রাধিকা বাচ্চাটাকে কোলে নেয়। এরপর রাহুল আরোহীর বাড়িতে যায়। ওই আরোহী, তুমি কি শুরু করলা আমাদের সাথে? কোথায় কি করলাম? রাহুল আরোহীকে ভিডিওটা দেখিয়ে বলল। এটা কি? হ্যাঁ, ওমা, এটা আবার কে ভিডিও করলো? আমার সাথে একদম ফাজলামি করবে না। এইসবের মানে কি? আর কেন করছো? আমি এসব কিছুই করিনি। প্লিজ আরোহী, তুমি আমার সাথে কেন এমন করছো? প্লিজ তুমি আমাকে বলো তুমি কি চাও। তুমি আমাকে কি দেবে? তুমি যদি জানো আমি কিছু দিতে পারবো না, তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি জানতে চাও আমি কেন এমন করেছি? হ্যাঁ, আমি জানতে চাই। তাহলে শোনো, তোমার নিশ্চয়ই তানিশার কথা মনে আছে। তানিশা হচ্ছে আমার ছোট বোন। তোমরা আমার বোনটাকে মেরে ফেলেছো। আমার বোনের দোষটা কি ছিল? তোমাকে ভালোবেসেছিল, এটাই কি তার অনেক বড় দোষ? হ্যাঁ, আমি মানলাম তুমি বিবাহিত ছিলে। ওকে ভালোভাবে বোঝাতে পারতে। ও না বুঝলে তুমি আমাদের পরিবারের কাউকে বলতে পারতে, ওকে বোঝাইতাম। কিন্তু তোমরা সবাই ওকে যে পরিমাণ অপমান করছো, আমার বোনটা অনেক কষ্ট পাইছে। তোমাদের অপমানের পাহাড় এতই বড় হয়েছিল যে আমার বোনটি সহ্য করতে না পেরে যেদিন তোমরা তাকে অপমান করেছিলে সেদিন রাতে আত্মহত্যা করে। আমি আজও সেই দিনটির কথা ভুলতে পারিনি। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছি। এখন বুঝতে পারছো আমার বাবুটা? আমি অনেক দুঃখ প্রকাশ করছি। আমি সত্যিই ভাবতে পারিনি তানিশা এমন কিছু করবে বা করে ফেলেছে। ওকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও কিছুতেই আমার কথা বোঝেনি। যখন দেখলাম বুঝিয়ে আর কোনো কাজ হবে না, তখন অনিচ্ছা সত্ত্বে হয়তো আমরা তাকে অপমান করছি। কিন্তু আমরা তো এমনটা চাইনি যে সে এত বড় একটা ঘটনা ঘটাবে। আমি সরি। ও সরি, আমি জানতাম না আমার বোনটা তোমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল। আমি আগে জানলে তোমার সাথে কিছুই এমন করতাম না। আমাকে মাফ করে দাও। তাই বলে আরোহী রাহুলকে জড়িয়ে ধরে। ঠিক আছে, তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমনটা করতাম। তুমি তো আগে কিছুই জানতে না, নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক। সত্যিই তুমি অনেক উদার মনের মানুষ। আচ্ছা, আমি যাই। আমার স্ত্রীটা হাসপাতালে আছে। সে কি? ভাবির আবার কি হয়েছে? তোমার এমন কর্মকাণ্ড দেখে নিজেকে শেষ করার চেষ্টা করছিলে, এখন হাসপাতালে আছে। আহারে, ভাবিটা কত সরল প্রকৃতির। আচ্ছা থাকো, আমি যাই। তারপর এখন হাসপাতালে যায়। রাহুল হাসপাতালে যেতেই রাধিকা রাহুলকে ইচ্ছামতো বকতে শুরু করলো। কুত্তার বাচ্চা, হারামজাদা শয়তান, তোর কয়টা লাগে? হ্যাঁ, কয়টা লাগবে লুচ্চা? কি? তুই কি মানুষ হবি না? তোর জন্য আমি এখন হাসপাতালে, তবুও তো শিক্ষা হলো না। খাবার কি করলাম? এই দেখ কি করছিস। রাহুল ছবি দেখে আবারও অবাক হলো, কারণ ছবিতে এমন ছিল যে রাহুল আরোহীকে জড়িয়ে ধরে আছে। রাহুল এবার প্রচুর রাগান্বিত হলো আর তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বেরিয়ে আরোহীর বাড়িতে গেল। তারপর আরোহীকে বলল, তুমি আমাকে বললে কি আর করলে কি? তুমি কি মানুষ? তুমি কি করে ভাবলে যে আমার বোনের হত্যার প্রতিশোধ আমি এত তাড়াতাড়ি ভুলে যাব? আরোহীর এমন কথা শুনে রাহুল আরোহীকে মারতে যায়। এমন সময় আরোহী চিৎকার করে দারোয়ানকে ডাকে। দারোয়ান এসে রাহুলকে ধরে রাখে আর আরোহী পুলিশকে ফোন করে। পুলিশ এসে রাহুলকে থানায় নিয়ে যায়। রাহুলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হয়। একদিকে রাধিকা হাসপাতালে, অপরাধীকে রাহুল থানায় বন্দি। পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নেয়। এরপর রাহুলের বাসায় ফোন করা হয়। রাহুলের ভাই এসে রাহুলকে থানা থেকে ছাড়িয়ে নেয় এবং রাহুল রাধিকাকে বাসায় রেখে চলে যায়। কিন্তু রাধিকা বলে সে আর রাহুলের সাথে কিছুতেই থাকবে না। রাধিকা বলে, আমি এমন মানুষের সাথে থাকতে চাই না যে আমার সাথে প্রতারণা করে, যার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসলাম। সে আমার সাথে এমন করছে। আমার কথা না ভাবো, অন্তত পক্ষে আমাদের মেয়েটার কথা ভেবো তো, ভালো হতে পারতে। রাহুল এতটা খারাপ আমি কখনো ভাবতে পারিনি। আমার অনেক ভুল হয়েছে তাকে আমার জীবনে জড়িয়ে। আমি আর এই ভুল বাড়াতে চাই না। অনেক হয়েছে,
আর পারছি না আমি। এবার কিছু একটা করতেই হবে রাহুল। আমি আর এভাবে পারছি না। এবার যে কোনো একটি কিছু করতেই হবে। তুমি কি করতে চাইছো? আমি আর তোমার সংসারে থাকবো না। আমি ডিভোর্স চাই। কি বলছো তুমি এইসব? তুমি পাগল হয়েছো? আমাদের এতদিনের সম্পর্ক তুমি ভেঙে দিবে? আমাদের বাচ্চাটার ভবিষ্যতের কথা একবার ভাবো। আমি আমার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবেই বলছি। প্লিজ এমন পাগলামি করো না। অনেক সহ্য করছি, আর না। আমি আর কিছুতেই এই সংসারে থাকতে পারবো না। তার মানে তুমি আমার কথা শুনবে না? তোমার অনেক কথা শুনেছি। তোমার অনেক কথা শুনে আজ এই অবস্থা। আমি আর তোমার কোনো কথা শুনবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ডিসিশন যখন ফাইনাল তখন আমি আর কিছু বলতে চাই না। মনের ভিতর অনেক কষ্ট নিয়ে কথাটা বললাম। এই তো লাইনে আসছো। তুমি উকিলের সাথে কথা বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিভোর্স চাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তাই বলে রাহুল উকিলের কাছে যায়। সব কিছু ঠিক করে ডিভোর্স অ্যাপ্লিকেশন উঠিয়ে দুজনেই সাইন করে উকিলের কাছে জমা দেয়। অ্যাপ্লিকেশন জমা নেওয়ার সময় উকিল বলে, এই ডিভোর্সে আপনাদের দুজনের সম্মতি আছে তো? হ্যাঁ উকিল সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্সটা কমপ্লিট করুন। তাড়াতাড়ি বললে তো আর হবে না। কেবল অ্যাপ্লিকেশন জমা দিলেন, এখন আপনাদের 3 মাস সময় দিলাম। এই 3 মাসে আপনারা ভেবে দেখেন, সত্যি ডিভোর্স চান? তাহলে আপনাদের ডিভোর্স পেপার সম্পূর্ণ হবে। 3 মাস সময় লাগবে, এর আগে হবে না? না, হবে না। আপনারা এই 3 মাস ভাবুন। আচ্ছা ঠিক আছে উকিল সাহেব, তাহলে আজ আমরা আসি। তারপর দুজনে বাসায় যায়। বাসায় গিয়ে রাধিকা বলে, আমি তোমার সাথে একই ছাদে নিচে থাকতে পারবো না। তো কি করবে এখন? আমি জানি না, কিন্তু আমি আর তোমার সাথে এক বাসায় থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে মা বাবার কাছে রেখে আসি। আচ্ছা। তারপর রাহুল রাধিকাকে নিয়ে গ্রামে রেখে আসে আর বাড়িতে সবাইকে সবকিছু বলে। সবাই রাহুলকে দোষ দেয়। রাহুলকে দোষ এটাই স্বাভাবিক, রাহুলের পক্ষে কোনো প্রমাণ ছিল না। রাহুল এই বাড়ি থেকে অনেক অপমান সহ্য করতে হয়। শত অপমান সহ্য করে রাহুল ঢাকা চলে আসে। দুজন এখন দুই পথে। রাহুলের রাধিকার কথা বারবার মনে পড়ে যায়। মানুষ বলে ছেলেদের কাঁদতে নেই, কিন্তু বুকের চাপা কষ্টগুলো তো আর বাধা মানে না। ছেলেরা ঠিক তখনই কাঁদে যখন আর কষ্ট সহ্য করতে পারে না। রাহুল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং প্রচুর পরিমাণে কান্না করে। যত দিন যায় আস্তে আস্তে রাহুল নিজেকে শক্ত করতে থাকে। অপরদিকে রাধিকা রাহুলকে ভুল বুঝে তারপর অভিমান করে এখনও বসে আছে। আস্তে আস্তে কেটে যাচ্ছে দিনগুলো। আজ 3 মাস সম্পূর্ণ হলো। রাধিকা ও রাহুল দুজনে উকিলের কাছে যায়। তাহলে আপনারা দুজন কি সিদ্ধান্ত নিলেন? ব্যবস্থা হবে নাকি বাতিল হবে? ডিভোর্সটা হবে। ওকে, এই নিন পেপার। রাহুল সাহেব, পেপারে সাইন করার আগে আরেকবার ভেবে নিলে ভালো হতো না? আবার কিসের ভাবাভাবি? অনেক ভাবার সময় ছিল, এই পর্যন্ত কিছুই হয়নি। আর এক মুহূর্ত কি হবে? তারপর যে একবার ভেবে দেখেন, আপনাদের ভালো জন্য বলছি আমি। লাগবে না। মিস রাধিকা, আপনি একটু ভেবে দেখেন, এটা কিন্তু আপনাদের সারা জীবনের ব্যাপার। আপনাদের কিন্তু একটা বেবিও আছে, তো বেবিটার কথা ভেবে একবার কথা বলে দেখুন প্লিজ। সরি উকিল সাহেব, যার জন্য আমি আমার পরিবার ছেড়ে আসছি, আজকে তাকে ছেড়ে যেতে হবে, এটা আমি কখনো ভাবিনি। আর এখন যখন একদম শেষ পর্যায়ে চলে আসছি, তখন আর ভাবার দরকারও নেই। তাহলে আপনাদের সিদ্ধান্ত থেকে সরছেন না? দুজনে উত্তর দিল। আচ্ছা, আপনারা যখন রাজি, তখন আমার আর কি করার। এই নিন ডিভোর্স পেপার, দুজনে সাইন করে দিন। রাহুল যখন পেপারটায় সাইন করতে যাচ্ছিল তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে ধরলো। তার চোখে যেন আজ বৃষ্টি নেমেছে, কিন্তু কিছুতেই কিছু বলতে পারছে না। রাহুলের কান্না দেখে রাধিকা নিজেকে ঠিক রাখতে পারলো না। রাধিকা রাহুলের পায়ে পড়ে গেল। রাধিকা কান্না করতে করতে বলতে লাগলো, রাহুল দেখো, এই শেষবারের মতো তোমাকে একটা কথা বলছি। আমি জানি আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমাদের এতদিনের সম্পর্কের একটা কাগজের সাইনের মাধ্যমে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। তোমার জন্য আমি কত কি করেছি বলো। আমার পরিবার ছেড়েছি, আমার আত্মীয় স্বজন ছেড়েছি, সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। প্লিজ শেষবারের মতো আমাকে সুযোগ দাও। প্লিজ আমাকে মাফ করে দাও। আমাকে শেষবারের মতো একটু সুযোগ দাও। আমি তোমার পায়ে পড়ছি। আমাদের সন্তানের কথা ভেবে তুমি একটু দয়া করো। এখন কেন এই কথা বলছো? আগে বুঝতে পারোনি? তুমি তো আমাকে চিনতে নাকি আমি কেমন, আর তুমি যেগুলো করছো তারপর তোমাকে কিভাবে ক্ষমা করে? প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের সন্তানের কথা ভেবে, আমাদের সন্তানের একটা ভবিষ্যৎ আছে তো নাকি? তোমার আগে মনে ছিল না আমাদের সন্তানের ভবিষ্যতের কথা? তখন এসব চিন্তা কোথায় ছিল? আমি স্বীকার করছি আমি ভুল করেছি। তার জন্য তুমি আমাকে মারো, কাটো, যা খুশি তাই করো, তবু প্লিজ আমাকে এইভাবে ছেড়ে দিও না। প্লিজ রাহুল। এমন সময় হঠাৎ করেই রাহুলের ফোনটা বেজে উঠল। রাহুল ফোনটা ধরতেই রাহুলের কলিগ সজীব বলে, হ্যালো রাহুল, এইদিকে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আরোহী ম্যাডাম কিছুক্ষণ আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।
কিভাবে হলো? রিকশায় চড়ে যাচ্ছিল, হঠাৎ এমন সময় একটা বড় গাড়ি এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর গাড়িটা আরোহীর ওপর দিয়ে চলে যায়। আরোহীর স্পট ডেট হয়। ইস, আচ্ছা, খবরটা জানানোর জন্য ধন্যবাদ। কে ফোন করেছিল? সজীব ফোন করেছিল। কার কি হয়েছে? আরোহী ম্যাডাম রোড অ্যাক্সিডেন্টে একটু আগে মারা গেছে। এমন খারাপ মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত ছিল। হ্যাঁ, ঠিক বলছো। তারপর রাহুল রাধিকাকে আরোহীর ব্যাপারে সবকিছু খুলে বলে, আর রাধিকার সব সন্দেহ দূর হয়। রাহুলের হাত ধরে কান্না করছে আর বলছে, রাহুল, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে পাগলি, তুমি তো সবকিছু জানতে না, তুমি না জেনে সবকিছু করছো। এসব কথা যদি আরো আগে বলতা তাহলে আমাদের আজ এই পর্যায়ে আসতে হতো না। তুমি তো আমাকে এসব বলার সুযোগই দাও নাই। আচ্ছা হয়েছে, এসব বাদ দাও এখন। তাই বলে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে আর বলে, আমরা আবার নতুন করে আমাদের সংসারটা শুরু করব। চলো। এরপর তারা দুজনে আবার নতুন করে সংসার শুরু করে। তারা দুজনে এখন অনেক খুশি। তাদের সংসারটা আবারও নতুন করে আগের মতো সুন্দর করে গড়ে তোলে। তাদের মেয়েটি ধীরে ধীরে বেড়ে উঠছে। এখন তারা একটি সুখী পরিবারের সদস্য। সমাপ্ত।